প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক না ফেরার দেশে। মানুষ শুধু খারাপটাই দেখে, খারাপ হওয়ার পিছনে যে ভূমিকাটা থাকে এটা কেউই দেখে না। আমার স্বামী আছে, সন্তান আছে, কেন আমি কিয়া করলাম, কেন এই কেনটা কেউ কখনো দেখে না, কেন করছি এটাই সবাই জিজ্ঞাসা করে। আমি যে রিপোর্টার কথা বলছি আমি হয়তো স্ক্রিনশটও দিয়ে দিব। এই ছেলেটাই তো সেই ছেলেটা? জি জি, ওই ছেলেটা সেই ছেলেটা, ডাক্তার অনিক। জি, কথা হইলে আমি ওনাকে আবারও বললাম যে আমার সঙ্গে কথা বলতে গেলে আপনার কিন্তু অনেক স্যাক্রিফাইস করা লাগবে, আমার স্বামী আছে, বাচ্চা আছে। এর ভেতরেও আমাকে প্রায় বলতো কি যে তুই যে আমার সাথে কথা বলিস আমি এটা রেকর্ডিং করে তোর বরকে পাঠাবো। পরে এর ভেতরে ও 5 মিনিটের একটা ভিডিও করে দিছে যে গান গাচ্ছে এবং ওই রশি ঝুলানো, চেয়ার দেওয়া, এটা আমাকে দেখাইছে এবং দেখাইছে যে এটাই আমার শেষ কথা, এরপরে আর কোনো কথা হবে না। তো আমি ওটা দেখে আমি ওরে ফোন দিছি। এটার পরিণতি কি ডেকে নিয়ে এসছে? একজন তো মরে গিয়ে কাইন্ড অফ বেঁচে গেছে, আরেকজন হচ্ছে জীবন মৃত, এবং এই সিরিয়াল শেষ হবে না। যেই গেস্টকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উনি এসছেন সেই সুদূর সাতক্ষীরা থেকে, এবং উনি সম্ভবত নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিছুদিন আগে, আমি যদি ভুল না বলে থাকি। এটা বছরখানেক হয়েছে কি 1 বছর হয়েছে আপনাকে নিয়ে যে টেলিভিশন রিপোর্ট হয়েছে? না না, 1 বছর হয়নি, 39 দিন হলো রিপোর্ট হয়েছে। এটা কোন টেলিভিশনে হয়েছে? সময় টিভিতে, আর টিভিতে, এবং বেশ আরো কিছু চ্যানেলে হয়েছে। সব বৈশাখী। হ্যাঁ, আমি একটা লিংক পেয়েছি একটু আগে, আমি একটু জাস্ট আপনাকে লিংকটার কথা বলি। বৈশাখী টেলিভিশনের, এটা আপনারা এখানে গেলেই পাবেন। বৈশাখী টেলিভিশনের প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনিক না ফেরার দেশে। বৈশাখী টেলিভিশন সহ আরও অনেকগুলো টেলিভিশন চ্যানেলে এই রিপোর্টটা হয়েছে। কোনো টেলিভিশন চ্যানেল কি আপনার সাক্ষাৎকার নিয়েছে? না না, কেউই আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে ওই সময়টাতে? আপনি সাক্ষাৎকার দেন? বলতে পারবো না, কারণ আমি টোটালি অফ ছিলাম। ওকে, সো আপনি কোথাও আপনার কোনো কথা যায়নি এখন পর্যন্ত? এটা আপনার কথা বলছেন আপনি? জি জি। সো এই ব্যক্তিটি, মানে সেই প্রেমিকা যার কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন সে। আপনি তো এসে রাইট, আমি যদি ভুল না বলে থাকি। আমি আসলে বিস্তারিত কিছু জানি না এখন পর্যন্ত। আমার ছবিও দিয়েছে। হ্যাঁ, আপনার ছবিও দিয়ে দিয়েছে। জি। তো আপনি তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন আপনার বক্তব্য দেওয়ার জন্য। উনি আমাদের বক্তব্য দেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করবার পর আমি আজকে তার সামনে বসেছি। আমি পুরো ঘটনাটা শুনবো, এবং এই ঘটনা শোনার আগে আমি শুধুমাত্র, আমি আবার বলে নিচ্ছি আমার কনফেসের জায়গা থেকে, আমি শুধুমাত্র বৈশাখী টিভি নিউজের এই 6 মিনিট 24 সেকেন্ডের যে রিপোর্টটা আছে এটা দেখেছি। আমি আদ্যবন্ত আসলে কিছুই জানি না। আমি পুরো গল্পটা জানার চেষ্টা করব। এই গল্প যে এখানে তুলে ধরা হচ্ছে সেটা মূলত ওনার পুরো লাইফ স্টোরি, এবং ডেফিনেটলি এই পার্টটাকে গুরুত্ব দিয়ে। সো আমি আর কথা বাড়াচ্ছি না। আর এই ফাঁকে আপনাদেরকে বলে রাখছি, আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া, ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন, এবং চাইলে মেইলও করতে পারেন। আপনার নামটা কি? আমার নাম মুন্নি। মুন্নি, পুরো নাম? মোসাম্মদ মুন্নি পারবেন। বয়স? বয়স আপনার 29 বছর বয়স। আপনার জন্ম জেলা সাতক্ষীরা? জি। সাতক্ষীরার কোথায় এটা? সাতক্ষীরা কালীগঞ্জ থানা। তো মুন্নি, আপনি শুরু করেন। আমার বাবা মারা যায় 2001 সালে। আমরা তখন 2টা বোন। তো আমার বাবা একটা কলেজে চাকরি করতো। তো বাবা মারা যাওয়ার পরে 2টা বোনকে নিয়ে, তখন আমিও ছোট, আমার বোনটাও ছোট, আমার মায়ের বয়সও খুবই কম। আপনি কি বড় ছিলেন বন্ধুর মধ্যে? আমি ছোট ছিলেন। জি। যখন মারা যায় তখন দুজনে অবিবাহিত আপনারা? জি জি জি। তারপর বাবা মারা গেছে 26 বছরে পড়ছে, 2001 সালে মারা গেছে। তাহলে আমি ছোট সেই সময়। আমি এটা বলতে পারি, আমার বাবার ছবি যদি না থাকতো তাহলে হয়তো আমার ওইভাবে কোনো কিছু, বাবার চেহারাটা মনে পড়তো না ওইভাবে। জি। ওখানে আমার বাবা যে কলেজে চাকরি করতেন, ওখানকার যে কলেজের যে ছিলেন, উনি ছিলেন বস্ত্রমন্ত্রী, আপনার মনসুর সাহেব। উনি থেকেই আমার বাবা মারা গেছে এটা দেখে, যে আসলে উনি তো মারা গেছেন আর উনি খুব ভালো লোক ছিলেন, তাই 2টা মেয়ে নিয়ে আমার মা যাবে কোথায়, এটা দেখে উনি আমাদের বাসায় যাওয়ার পরে আমার মাকে বললো কি, আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না, মাহমুদের ওই চাকরিটা আমি তোমাকে দেব, কারণ তোমার যদি ছেলে হইতো তাহলে আমি ছেলে 2টা নিয়ে মানুষ করে দিতে পারতাম, তা আসলে তো মেয়ে, আমার পক্ষে তো সম্ভব না, তা আমি চাকরিটা তোমাকে দেব, তুমি সেই ক্ষেত্রে চাকরিটা করে মেয়ে 2টো মানুষ করো। এটা আপনার এলাকার মন্ত্রী বলেছে? জি জি। ওকে। সেখান থেকে আমার মা চাকরি করতো, ভালোই ছিল এক কথায়। আমার বড় বোনটার বিয়ে হয়েছে, আমার বোনাই ডিজিএফআইতে চাকরি করতো, উনি রিটায়ার্ড হয়ে গেছে। বোনের বিয়ে হয়েছে, তা আমার দুলাভাইয়ের পোস্টিং খুলনাতে। আচ্ছা। তো আমি খুলনাতে আসি, থাকতে থাকতে বোনের বাচ্চা হবে, এ কারণে আমি বেশ কয়েকদিন আসি ওখানে। এমন তো অবস্থায় আমার বোন অসুস্থ হয়ে গেল, সিএমএসে ভর্তি করা হয়েছে। হওয়ার পরে ওখান থেকে আমি প্রতিদিন বাসার থেকে ভাত নিয়ে আসি।
এই নিয়ে আসতে নিয়ে যাইতে একটা জাহিদ বলে একটা ছেলে ও আমাকে ফলো করলো, আমি জানি না। এখন আমি সিএমএস এর বাইরের থেকে ফোনে ফ্ল্যাক্সি দিছিলাম, দেওয়ার পরে ও আমার নাম্বারটা ওই সে ফ্ল্যাক্সি লোডের দোকান থেকে নিয়েছিল। নেওয়ার পরে আমার বোনকে রিলিজ দেওয়ার পরে বাসায় আসছি। বাসায় আসার পরে ওই ছেলেটা ফোন দিছে, দেওয়ার পরে বাসায় ছোট বাচ্চা নিয়ে আসি, সবাই বিজি আছে, এমন নতুন ফোন দিছে, দিয়ে বলছে সালাম দিছে কে? তা বলছে কি জাহিদ। তা বলছে কি জাহিদ কি? আমার মামা, আমার ছোট মামার নাম জাহিদ। তা বললো না আমি আপনার মামা না, আমি আপনার একজন বন্ধু। তা বলছে কি দেখেন আমি জাহিদ বলে কাউকে চিনি না, আর আপনি আমার বন্ধু হন আর যাই হন, আমি এখন কথা বলতে পারতেছি না, আপনি রাখেন, আমি বিজি আছি। তখন বয়স কত আপনার? তখন আমি এসএসসি পরীক্ষা দেই নাই। এসএসসি পরীক্ষাও দেননি, পড়াশোনা করতেছিলেন হ্যাঁ, তখন? হ্যাঁ। করছিলেন, জি বলেন তারপর। তো তখন উনি বললো কি আমি আপনার সিএমএস এর সামনের থেকে দেখছি, ওখান থেকে আমি আপনার নাম্বারটা নিয়েছি। তো বলছে কি নাম্বার নিছেন কি জন্য? তো বলছে আপনাকে আমার ভালো লাগছে তাই। দুই একদিন কথা হলো, উনি মাঝে মধ্যে ফোন দেয়, হ্যালো হাই বাই কথা হইতে থাকে। তো উনি বললো কি আপনি ওর সঙ্গে দেখা করবেন একটু? বলছে কি দেখেন আমার দুলাভাই খুব রাগী মানুষ, তা আমি বাসার থেকে ওইভাবে বাহির হইতে পারি না, আমি দেখা করতে পারবো না আপনার সঙ্গে। তো তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে, আপনারা কোন বিল্ডিংয়ে থাকেন এটা আমি জানি, তো আপনি ওই বিল্ডিংয়ের ছাদের উপরে একটু উঠবেন, আমি আপনাকে দেখবো। তো আচ্ছা ঠিক আছে। এখন বিকালে আমার বোনের বাচ্চাটাকে নিয়ে আমি ছাদে উঠছি, ওঠার পরে উনি আমাকে দেখছে, আমিও দেখছি, উনি গাড়িতে আসছে, এসে দেখছে, দেখে আবার চলে গেছে। আচ্ছা। এখন ওনার সঙ্গে আরেকটা ছেলে ছিল এই জাহিদের সাথে? হ্যাঁ। এখন ও জাহিদের ফোন থেকে নাম্বার নিয়ে আমারে ফোন দিছে, দিয়ে আমাকে বলছে যে জাহিদ বলে ছেলেটা ভালো না, এই সেই। তুমি কি দেখেন জাহিদ বলে ছেলেটা ভালো হোক আর না হোক ভাইয়া, আমি তো তার সঙ্গে বিয়ে করতেছি না, এই জাস্ট তার সঙ্গে আমার কথা হয়েছে, জাহিদের সঙ্গে কথাটা তো বললেন না। এটা নিয়ে ওদের সঙ্গে, এটা আমি আবার জাহিদকে ফোন করে বলছি যে ও আমাকে ফোন করে কি আমি জানি না এরকম এরকম বলছে। এটা নিয়ে ওদের দুজনের ভেতরে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে এটা কোনো প্রকার সিওর কাছে যেয়ে কথাটা আমার বোনের দুলাভাইয়ের কাছে আসছে, এবং আমার দুলাভাই ভাইকে রীতিমতো কিছু কথাও শোনাইছে অফিস থেকে, যে আপনার শালিকে বাসায় নিয়ে আসছেন, আপনার শালি এবং ওই ছেলেটা যে আরেকটা ছেলেও বলছে জাহিদের সঙ্গে রিলেশন আছে, এই সেই। এখন জাহিদের ওদের তো পারমিশন লাগে বিয়ের, জাহিদের তখন বিয়ের পারমিশন দেয় না। মানে জাহিদও কি ক্যান্টনমেন্টে কাজ করতো? জি জি, ও ওখানে চাকরি করতো। এখন এটা নিয়ে আমার দুলাভাইকে অফিসে বেশ কিছু কথাও শোনা লাগার পরে ওখান থেকে আমার দুলাভাই আমার আপাকে ফোন দেয়, দিয়ে আমার আপাকে কিছু কথা শোনায়, উল্টাপাল্টা কিছু কথা বলে, এবং আমার মাকেও ফোন দিয়ে খুব উল্টাপাল্টা কথা বলার পরে তখন আমার মা আমাকে ফোন দিয়ে বলে, এবং আমার বোনকেও ফোন দিয়ে বলে আমি বাসায় এসে যেন তোমার বোনকে না দেখি। এখন আমার মাকেও ফোন দিয়ে উল্টাপাল্টা বলছে, তো বলার পরে আমার মা আমাকে ফোন দিয়ে বলছে কি যে আমার মেয়ের সংসারটা তো নষ্ট করিছো, ওখান থেকে চলে যাও, এবং কোথায় চলে যাবা কী করবো আমি জানি না, তুমি আমার মেয়ের সংসার নষ্ট করিছো, তুমি বাসায় আসবা না, তুমি চলে যাও। তো আমি ব্যাগটা গোছাই নিয়ে, আমার বড় বোনটা কিছুই বলে নাই, আমাকে একটা কথাও বলে নাই, আমার বড় বোনটা কান্নাকাটি করতেছে, বললো কি ঠিক আছে তাহলে তুমি চলে যাও। তো আমি ব্যাগটা গোছাই নিয়ে চলে আসছি। আসার পরে ভাবতেছি যে আসলে আমার তো এরকম কোনো কারোর সঙ্গে রিলেশনও নাই, এবং ওই সময় থেকে আমি আর জাহিদকে ফোনে পাই নাই, যে পরবর্তীতে আমি ফোন দিয়ে তার এই কথাটা বলবো যে আসলেই তো তোমার সঙ্গে আমার কিছুই হয় নাই, জাস্ট তুমি দেখলা এটা নিয়ে কি হইলো, যে সেটা শুনবো তার কাছে, সেটাও শুনতে পারি নাই যে আসলে ব্যাপারটা কি হয়েছে। আমি জাহিদকে আর ফোনে পাই নাই, না পাওয়ার পরে আমি ওখান থেকে খুব আসলে যাব কোথায় এটা ভাবতে ভাবতে সাতক্ষীরাতে আমার মামার বাড়ি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তা আমার মামার বাড়িতে আমি আসছি। আসার পরে মামার বাড়িতে রাতটুকু থাকছি, থাকার পরে সকালবেলা আমার মা আমাকে ফোন দিছে। আমি ভাবতেছি আমি কোথায় যাব, কি করব, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো এর ভেতরে সকালে আমার মা ফোন দিছে, দেওয়ার পরে আমার মা বলতেছে কি আমি তো জানি, যে মা কথাটা এইভাবে বলছিল যে আমি তো জানি আমার ঘিনু খাওয়া ছাড়া, আমার মাথা খাওয়া ছাড়া তোমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তো আমি তোমার নানা বাড়িতে আছি, তোমার খালাম্মা টালাম্মা আসছে, তুমি এখানে আসো। তো বলার পরে আমি ওখান থেকে গেছি নানি বাড়িতে। যাওয়ার পরে আমার একটা মামাতো ভাই, মোশাররফ তার নাম, তো তার সঙ্গে আমাদের সবার খুব ভালো সম্পর্ক, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন। তো আমাকে আর কি করতে করতে বলতেছে কি একটা ছেলে আছে, বিয়ে করবি? তো আমি কি হ্যাঁ বিয়ে করবো। তো সত্যি সত্যি বিয়ে করবি? তো আমি কি হ্যাঁ সত্যি সত্যি, না তো কি। তা বলতেছে কি আচ্ছা ঠিক আছে তাহলে এই ছেলেটার সাথে কথা বল। তো ফোন নাম্বার দিয়েছে, দেওয়ার পরে আমি ফোনে কথা হওয়ার পরে বলছে কালকে আপনি আমার সঙ্গে দেখা করেন। বলছি কি আমি আপনার সঙ্গে কালকে কিভাবে দেখা করব? বলছে আপনি মোশাররফের সঙ্গে আসেন। আমার মামাতো ভাইয়ের ফ্রেন্ড ছিল। ওকে। তো আমার মামাতো ভাইয়ের সঙ্গে তারপরের দিন বিকালে আমি গেছি। যাওয়ার পরে আমি দাঁড়ায় আছি, ও তখন পলিটিক্স করতো, এটা আমি
তার সম্পর্কে তো কিছুই জানি না। তো দেখলাম আমার ভাই মোটর সাইকেলে, আমি আর আমার মামাতো ভাই যেয়ে থানার সামনে দাঁড়াইছে। দাঁড়াইলে বলতে ফোন দিছে যে ভাই আপনি কোথায়? তো বলছে কি আমি থানায়, তুই দাঁড়া আমি আসতেছি। তো ও যখন আসতেছে তখন আমিও দেখছি। দেখার পরে ওর বয়স কম, বাট ওদের ফ্যামিলিগতভাবে ওদের মাথায় চুল থাকে না। ওদের ফ্যামিলির ওই ছোট ছেলে, দুই বোন, দুইটা বড়, ও ছোট। তা আমি ওকে দেখেই প্রথমে বলছি কি আসলে হয়তো মহান আল্লাহ তাআলা অহংকার সহ্য করে না কোনো মানুষের। ওটা আমার মনের কথা ছিল যে এই এরে আমি জীবনে বিয়ে করব না, টাকলুকে আমি কখনো বিয়ে করব না। তা আমি ওকে বলছি কি মোশাররফ ভাই ওই ছেলেকে যেন, ওই ছেলে যেন বাইক চালায় আর তুই যেন পিছনে বসিস, আমি কিন্তু ওর পাশে বসবো না। তা বলছে কি ও বড় ভাই, আমি বলতে পারি যে ভাই আপনি চালান আমি পিছনে বসি। তো আমি কি আমি কিন্তু এই ছেলেরে বিয়ে করব না। তো সে বিয়ে করিস আর না করিস এখন চুপচাপ আসছি যখন চল ঘুরে আসি তারপরে দেখা যাবে। তো ঠিক আছে। এখন যখন বাইকে উঠছি, ওঠার পরে এই বাইকে তোর এইভাবে বসে উনি আমার হাতটা নিয়ে এইভাবে ওনার পেটে লাগাই দিচ্ছে। তা আমি যতবারই দিচ্ছি আমি হাতটা এইভাবে ঘুরাই নিয়ে আসতেছি। এখন 2-3 বার দেওয়ার পর আমি হাতটা ঘুরাই নিয়ে আসছি, তারপরে উনি আর দেয় নাই। না দেওয়ার পরে যে একটা পার্কে বসছি, বসার পরে বলছে কি আপনার আমাকে কেমন লাগছে? বলছে কি আল্লাহর সৃষ্টি সব মানুষই ভালো, আপনাকে আমার কেমন লাগবে? তো বলছে কি না আমি ওই কথা বলি নাই যে আমাকে আপনাকে কি পছন্দ হয়েছে। তো বলছে কি দেখেন জন্ম মৃত্যু বিয়ে ওপরওয়ালার ইচ্ছা, আসলে ওইভাবে তো বলা যায় না। তো বলছে কি বুঝতে পারছি আপনাকে আমার পছন্দ হয়নি, তো আপনাকে আমার পছন্দ হয়েছে কী কারণে জানেন? তো বলছে কি? বলছে কি আপনি যে সুন্দরী, দেখতে ভালো, যথেষ্ট স্মার্ট, এ কারণে কিন্তু না। তা কী কারণে পছন্দ হয়েছে শুনবেন না? তো বলছে কী কারণে? সে কি আমি যে আপনাকে জাস্ট ট্রাই করলাম যে আপনার হাতটা আমি এইভাবে নিয়ে গেলে আমার এই বুকটা ওর পিঠে লাগে। এখন এটাতেও বললো কি যে আমি এটা প্রমাণ করলাম যে আসলে এর আগেও আমি বাইকে অন্যান্য মেয়েদের নিয়ে ঘুরছি, তারা বাইকে উঠলেই যেন এভাবে ওই বুকটা পিঠে দিয়ে বসে। তা আমার আসলে এভাবে ভালো লাগে নাই। তা আপনার এটা আমার ভালো লাগছে, তা আসলে আপনাকে আমার ভালো লাগছে। তো ওখানে আমি আসলে তো আমার মনেরে আমি তো ওনার সঙ্গে বিয়ে করবই না, আমি ওইভাবে কথা বলতেছি না। না বলার পরে আমার ছোটো ননদের সঙ্গে ফোনে কথা বলাই দিয়েছে। বলছে কি আমার আপার সঙ্গে একটু কথা বলেন। তো ফোনে কথা বলাই দিচ্ছে, দেওয়ার পরে আমি আপা বলে সালাম দিয়ে কথা বললাম। তো বললো কি আমাদের বাসায় একদিন বেড়াতে আসো, সময় করে চলের সঙ্গে আমাদের বাসায় একদিন বেড়াতে আসো। তো ঠিক আছে, ঠিক আছে আপা। ওইখান থেকে আস্তে আস্তে কথা হইলো আমার মা যে কলেজে চাকরি করে ওনার বাবা সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন। মানে এই ছেলেটার নাম কি? হ্যাঁ, ওনার যার সঙ্গে আপনি বাইকে ঘুরলেন? জি ওকে, পার্কে বসলেন? জি। এখন ওনার বাবা ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন। তখন প্রিন্সিপাল তো সব থেকে ওপরে। এখন আমার মা তো 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন ওই কলেজের। তো তখন উনি বললো কি যে তোমার মা যে ওই কলেজে চাকরি করে এটা তুমি আমার মাকে বলবা না, তুমি বলবা যে হ্যাঁ 2টা বোন, বোনের বিয়ে হয়ে গেছে, বাবার কিছু টুকটাক সম্পত্তি ছিল, এটা নিয়েই আমার মা আমাকে নিয়ে চলে, এটা বলবা। তা আমি ভাবতেছি যেটাই বলতে বলে বলুক, এখান থেকে চলে গেলে তো আমি আর ওনার সঙ্গে যোগাযোগ করব না। তো ওনার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনার মা জিজ্ঞাসা করতেছে তোমাদের বাসা কোথায় কি? তা বলছি তা তুমি পড়াশোনা করো? তা বলছি কি হ্যাঁ। তা কি পড়ো? তা বলছি কি আমি এখন এসএসসি পরীক্ষা দেয় নাই, নিউটেন। তা তোমার মা কি করে? এখন বাবা মারা গেছে যখন, মা কি করে, সংসার কিভাবে চলে? তো উনি যেটা শিখাই দিয়েছে আমি ঠিক ওইভাবেই বলছি যে এই। বলার পরে ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে উনি আমাকে অটো ফোন দিতেই আছে, আমি আর ওনার ফোন রিসিভ করি না। না করার পরে উনি SMS করছে যে আমি বুঝতে পারছি আমাকে আপনার পছন্দ হয় নাই, তা আমার সাথে কথা বলতে হবে না, আপনি আর কথা বলা লাগবে না, আমি আপনাকে আর ফোন দিব না, আপনি আর একটাবার আমার সাথে কথা বলেন। তো আচ্ছা ঠিক আছে। তো ফোন রিসিভ করছি, তখন আমি আমার নানা বাড়িতেই আছি। ফোন রিসিভ করছি, করার পরে বললো কি কী ব্যাপার আপনি কথা বলতেছেন না কেন? বলছি দেখেন আমার ভালো লাগতেছে না কথা বলতে, এই জন্য। তো আপনি বাসায় যাবেন কবে? বলছি কালকে বাসায় যাব। তো আপনি কি একা বাসায় যাবেন? বলছি হ্যাঁ, আমার মা কালকে সকালে কলেজে যাবে আর আমি বাসায় যাব। তা বললো কি আপনাকে আমি আর কখনো ফোন দেবো না, আপনি কালকে বাসায় যাওয়ার সময় আমার সঙ্গে একটু দেখা করেন। বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমি বাসায় যাওয়ার সময় আমি ওই যে মোড়টায় আমাদের ওইখানে, সেই মোড়ে ফোন দিছি যে আমি অমুক জায়গায় আসছি, আপনি কোথায়? তো বললো আচ্ছা ঠিক আছে আপনি আসেন, আমি আসতেছি। এরপর পরে উনি বাইক নিয়ে সোজা আসছে। আসার পরে আমি তো ভ্যানে বসে আছি, উনি ভ্যানালাকে টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে কি যে তুমি নামো। বলছি কি না আমি নামবো না, আমি এই ভ্যানে যাব।
তা বলতেছি কি না তুমি নামো। তা আমি 2বার বলার পরে উনি যে 2বার বলছেন বলছি না আমি নামবো না। তখন উনি ভ্যানালা বলছে কি যে উনি নামতে চাচ্ছেন, আপনি কেন নামাই নিচ্ছেন। ভ্যানালা পুরোপুরি মনে করছে ভ্যানালাটা মুরব্বী যে এই মেয়েকে হয়তো কোনোভাবে ডিস্টার্ব করতে চাচ্ছে কি। তা বললো উনি নামতে চাচ্ছে না, আপনি কেন নামাবেন। তখনও বললো কি ওই ভ্যানালাকে 2বার বলার পরে তখন ভ্যানালাকে বলতেছে কি তোরে কিন্তু একটা চড় মেরে তোর দাঁত সব ফেলাই দেবো, তুই আমাকে চিনিস, আমি কথা বলতেছি না তো এর ভেতরে তুই কথা বলতেছিস কেন। তো এটা বলার পরে আমি তখন আসলে আর কিছু বলি নাই, আমি সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নামছি। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি ওনার সঙ্গে ঝামেলা হয় কি। বলছে কি বাইকে ওঠো। তো আমি তো বাসায় যাবো, তো তোমার বাসায় রেখে আসবো আমি। তো আমি বাইকে উঠছি। বাইকে ওঠার পরে উনি সোজা আমার বাসায় নিয়ে যায়নি, উনি একটা আমাদের ওইখানে সিনেমা হল আছে, সেই হলের একটা রোডে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে রেখে কিছুক্ষণ কথা বললো। বলার পরে বলতেছে কি আপনাকে কি আমার সত্যি পছন্দ হয় নাই, আপনি কি বিয়ে করবেন না। আপনার মামাতো ভাই যে বললো যে আপনি বিয়ে করতে চান, আপনার মামাতো ভাইকে বলছেন। তো আমি কি দেখেন আমি বলছি কিন্তু আমার আসলে এখন মুড নাই, আমার ভালো লাগতেছে না। তা ওখান থেকে কথা হইলো, কথা হওয়ার পরে উনি ওইখান থেকে আবার আমার বাসায় দিয়ে আসলো। বাসায় দিয়ে আসার পরে এর ভেতরে উনি যে 10বার ফোন দেয় আমি 1বার ফোন রিসিভ করি, এবং উনি প্রচুর SMS করতে থাকে যে উনি আমাকে খুব ভালোবেসে ফেলছে। এখন একটা কথা কি, একটা মানুষের সঙ্গে 1 দিন 2 দিন কথা বলতে বলতে তার ভেতরে যদি ভালোবাসা নাও থাকে তা হয়তো তৈরি হয়ে যায় তার প্রতি। সেম আমারও ওই সিমটা কাজ করলো, সে এত খেয়াল রাখে, এত করে আমি ফোন রিসিভ না করলে আমার মামাতো ভাইকে ফোন দিয়ে ফোন রিসিভ করায়। এবং এর ভেতরে এইভাবে চলতে থাকলো 2-1 মাস, কথা মাঝে মধ্যে হয়। এমন তো অবস্থা আমার মা আবার একদিন নানু বাড়িতে গেল, আমার নানি সম্পর্কত অসুস্থ হয়েছিল তাই গিয়েছে। যাওয়ার পরে ওই দিন রাত্রে আমি বাসায় একা, উনি অনেক ফোন দিচ্ছে আমি ফোন রিসিভ করতেছি না। তো রাত 1টা-1:30টার সময়, আমি অবশ্য ঘুমাই নাই, রাত 1টা-1:30টার সময় আমার নানি বাড়ি যেয়ে আমার ওই মামাতো ভাইকে উঠাই নিয়ে এসে ও ভাবছে কি যে আমার বাসায় হয়তো আমার মা বাসায় নেই, আমার বাসায় হয়তো অন্য কেউ আছে, কারণ আমি ফোনটা রিসিভ করতেছি না। তো উনি যখন আমার বাসায় আসছে, আসার পরেও আমি ফোন রিসিভ করিনি, অটো ফোন দিচ্ছে। আমি একটা ফোনে আসিফির গান শুনতেছিলাম, আর আমার মাথার ভেতরে শুধু ওই কাজটাই করতেছিল যে আমি কোথায় যাব, কি করবে। এর ভেতরে আমার মা কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করে, ব্যাপারটা কিন্তু এমন না যে ওই আমার বোনের বাসায় ওটা নিয়ে অশান্তি হচ্ছে, আমার বোনকে নিয়মিত কথা শোনায়, এটা নিয়ে বাসায়ও কম বেশি অশান্তি আছে। তো মনে মনে ভাবতেছি ফোন দিচ্ছে, আমার ফোন রিসিভ করার কোনো নেই, ফোন দিচ্ছে দিতেই থাকতেছে। এর ভেতরে ওই জানালার একটু এরকম একটু হালকা আছে, ছিদ্র আছে, ওখান থেকে উনি খেয়াল করছে যে রুমে কেউ আছে কি, আমি একা আছি। তখন সে রাত্রে আমি বেগুন ভাজি করছিলাম আর আলু ভর্তা করতেছিলাম, ভাত খাবো তাই। তো তখন উনি ওইখান থেকে দেখে আমাকে SMS করলো যে বেগুন ভাজি আলু ভর্তা আমার খুব পছন্দ। এটা দেখে তো আমি লাফাই উঠছি, কি রে এই রাত্রে আমি যেটা করতেছি এটা সে কেমনে জানলো। তখন আমি এই সাইডে তাকাই দেখলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে উনি নিশ্চয়ই আমার রুমের আশপাশেই আসছে। তখন উনি যেই ফোন দিছে আমি সে রিসিভ করছি। আমি কি আপনি কোথায়। তা বলছে কি আমি তোমার বাসায়। তা আমার মা বাসায় নেই, আবার ওই তখনও কিন্তু আমরা ভাড়া বাসাতেই থাকি, আমার নানা বাড়ি সে বাড়ি কমপ্লিট হয় নাই। তো আমি তো এটা ভয় পেয়ে গেছি যে পাশে আরেকটা ভাড়াটিয়া আছে, এই রাত্রে যদি একটা ছেলে আমাকে খোঁজ করতে আসে বাসায়, তাহলে তো আমার এমনিতেও অশান্তি শেষ নেই, তাতে তো এটা যদি শুনে আমার মা তো আমার এক শেষই করে দেবে। আমার তখন এটা ভয় হচ্ছে, তুমি দরজা খোলো। তা তখন আমি কে কে আসছেন। তা বলছে আমি আর মোশাররফ। এর ভেতরে আমার মামাতো ভাই ওই গ্রিলের ওই কোলাক্সি গেটের সামনে ডাকতেছে, মুন্নি মুন্নি করে ডাকতেছে। তখন আমি দরজা খুলছি, বলছি কী রে রাত্রি তোরা আসছিস কেন। তা আসলে ভাগ্য ভালো যে ওই দিন গেটের চাবি ছিল অন্য ভাড়াটিয়ার কাছে, আমার কাছে গেটের চাবি ছিল না, আর যে ভাড়াটিয়া ছিল ওনার কাছে ছিল। তো আমি এত রাত্রি আসছিস কেন। তা বলছি কি তুই ভাই ফোন রিসিভ করতেছিস না কেন। আমি আচ্ছা আমি ফোন রিসিভ করতেছি, তোরা যা। তো বলে চলে গেছে। আমি ফোন রিসিভ করছি, সেখান থেকে তার সঙ্গে আমার নিয়মিত কথা হইতে থাকে, এবং তার টেক কেয়ার এত ভালো ছিল সেটা আর বলে বোঝানো যাবে না। এখন সে বলল কি যে আমার বিয়েটা আমার বাসার থেকে মানবে না, কারণ তাদের তুলনায় হিরো আর জিরো যেমন বলে ঠিক তেমনই ব্যাপার। তো কি করব, তার প্রতি আমারও একটা আন্তরিকতা এসে গেছে। এবং এর ভেতরে একটা কথা বলি, এর ভেতরে হঠাৎ করে আমি একদিন অসুস্থ হয়ে গেছি। এইসব টেনশন করতে করতে আমি একটু টেনশন করলে আমার প্রেশার লো হয়ে যায়। এটা সে জানতে পেরে আমার মামাতো ভাইকে দিয়ে সে দুনিয়ার ফল ডিম এইগুলো সে পাঠাই দিছে।
যে প্রেশার লো হয়ে গেছে, যখন স্যালাইন দিচ্ছে তাহলে এইগুলো খাইলে সে দ্রুত সুস্থ হবে। এক কথায় যেভাবে আমাকে টেক কেয়ার করলে হয় সব দিক থেকেই। তো আমি ভাবছি আসলে মানুষের সৌন্দর্য দিয়ে তো সব কিছু হয় না, মানুষের মনটা তো অনেক বড় কিছু। তো সে যখন আমার সঙ্গে এভাবে আসে আমাকে টেক কেয়ার করতেছে, তাহলে বিয়ে করি। তো বললো কি, দেখো আমি তো একটা বাবার একটা ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে একটা সময় মেনে নিবেই, আমার ফ্যামিলিতে আমাকে সবাই খুব ভালোবাসে। তা ঠিক আছে, চলো তাহলে বিয়ে করি। তো এরকম করলে একটা ছেলে ওরই পরিচিত বলছে কি, অমুক দিন বিয়ে করব, তোমার মা কলেজে যাওয়ার পরে তুমি বাহির হবে। নিজেরা বিয়ে করবেন? হ্যাঁ। এর ভেতরে আরেকটা কথা, এর ভেতরে কিন্তু আমি কয়েকবার নাও বলছি। তো না বলার পরে সে আমাকে এটা বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো, তো ওই যে কলেজটা আছে কলেজের পাশেই আমার বাসা, আমার বাসার থেকে 2 মিনিট লাগে কলেজে হেঁটে যাইতে। তো তোমার মা কলেজ থেকে যাওয়ার সময় তোমার মাকে কিন্তু কলেজে যাইতে দেব না, তোমার মাকে কিন্তু আটকাই দেব, এবং তোমার মা ওই কলেজে কিভাবে চাকরি করে সেটা আমি দেখে নেব। আচ্ছা। তো আমার ওই ভেতরে একটা ভয়ও কাজ করতেছে যে আসলে তো ওনার বাবা ওই কলেজে চাকরি করতো, ওই কলেজের প্রিন্সিপাল ছিল, তখন আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় আছে। তো সে তো আমাকে বিয়েই করতে চাচ্ছে, আর কিছু না। তো বিয়ে ঠিক আছে, একটা সময় ভাবলাম যে আচ্ছা বিয়ে করবো। কি করতো ছেলে? পলিটিক্স করতো, কিছুই করতো না। কিছুই করতো না, শুধু পলিটিক্স করতো? হ্যাঁ। ওকে। এখন এটা জানার পরে বললো বিয়ে করবো অমুক দিন, আর তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার আসলেই এখনো বলি ওইভাবে মন থেকে যে একবারে তার প্রতি আমার দুর্বলতা আসছিল সেটাও না, কিন্তু সে আমাকে এই ভয়টা দেখাইতো যে তুমি যদি আমাকে বিয়ে না করো তোমার মা কিভাবে চাকরি করে এটা আমি দেখবো। আর আমার মা তো বেঁচে থাকার অবলম্বন ছিল এই চাকরিটাই, তো চাকরিটাই যদি না থাকে তাহলে তো কোনো কিছু ইয়ে হবে না, আমার মাই তো শেষ হয়ে যাবে। তো ঠিক আছে বিয়ে করব। তো ফ্যামিলির থেকে তো ওইভাবে মেনে নেবে না, চুরি করে বিয়ে করি। তোমাকে নিয়ে আসতে যাবে, তুমি তোমার জন্ম নিবন্ধনের কাগজ টাগজগুলো এগুলো রেডি করে নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসলাম, বলে যে ছেলেটা ওকে মামা বলে ডাকে, আমাকে নিয়ে আসতে গেছে, নিয়ে আমি আসছি ওদের বাসায়, এবং হুজুরও ডাকছে। এখন সে হুজুরের নাম ছিল সকল হুজুর। তো আমার শাশুড়িকে ফোন দিছে ওই হুজুরি, যে ভাবি তো বিয়ে করতেছে, তা আপনি কি জানেন? তো বললো না। তো সে একটা মেয়ে নিয়ে আসছে ওদের বাসায় বিয়ে করার জন্য, তো আমাকে তো ডাকছে, এখন আমি তো না গেলেও হবে না। আর আসলে রাজনীতির সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, যে পলিটিক্স খাটায় মানুষকে কোনো চাপ দেওয়া যায় কি, এর ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আমি পলিটিক্স সম্পর্কে কোনো কিছুই জানতাম না। তখন ওখান থেকে ওই যে ওর মা জেনে গেছে, ফোন দিছে, দেওয়ার পরে ওটা নিয়ে সিনক্রেট হয়ে ওখান থেকে রাগারাগি করে ও বাহির হয়ে গেল। ওর মা কি বলছে আমি জানি না। আর খালকে বললো, খালুল তুই ওকে বাসায় দিয়ে আয়। বিয়ে হলো না? না, বিয়ে হলো না। ও বাসায় চলে গেল। যাওয়ার পরে আবার ফোনে কথা হচ্ছে, আমি বলছি কি আসলে এটা আমার ভালো লাগতেছে না, আমি এইভাবে এই সম্পর্কে জড়াইতে চাই না, দরকার নাই। তো কিছুটা দুর্বলতা কাজ করতেছে। আবার ওই না বললেও একই কথা, তোমরা ওখানে থাকো কিভাবে দেখবো, এই করবো কিভাবে দেখবো, তখন তোমার মা চাকরি থাকে কিভাবে দেখবো। ঠিক আছে এবার এমনভাবে করব যে বিয়েটা হবে, আমি একটা জায়গা ঠিক করতেছি। তো ঠিক আছে। তো বেশ কয়েকদিন যাওয়ার পর ও বললো কি আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, সেই ছেলেটা আমাদের বাসায় থাকতো, তার নাম আমার বিয়ের আগের থেকেই বাসায় থাকতো। বলছে কি আমি একটা ছেলেকে পাঠাচ্ছি, তুমি ওর সঙ্গে আসো। আমি আগে যে ওদের বাসায় বসতেছি, এবার অন্য হুজুর নিচ্ছি, কোনোভাবে কেউ টের পাবে না। তো ঠিক আছে, সেই যে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এর ভেতরে আমি বলছি কি যে আমার ওই মামাতো ভাইকে না হইলে আমি বিয়ে করব না, আমি মনের থেকে ভয় পাচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে। এখন ও আমার মামাতো ভাইকে ডাকছে, কিন্তু ও যে আমাকে বিয়ে করবে এটাও আমার মামাতো ভাইকে বলে নাই। বলছে খারাপ তুই একটু ওই জায়গায় আয়। তো বললে খারাপ গেছে। যাওয়ার পরে ওটা ভাবে নাই যে আসলে ওর সঙ্গে বিয়ে হবে। হওয়ার পরে আমি আমার মতো সোজা বললো বাসায় রেখে আসলো, আর ওর মতো যেভাবে চলতে থাকে সেইভাবেই চললো। এমন তো ভাবে ওর বাসায় জানাইলো। জানার পরে আমিও আমার বাসায় জানাইলাম। কতদিন পরে এটা? এটা মাসখানেক পরে হবে। আচ্ছা, কেন জানালেন? জানাইছি ওর বড় বোন ঢাকাতে থাকে, তো ওর বড় বোনের সঙ্গে ও জানাচ্ছে ওর বড় বোন ঢাকা থেকে বাসায় আসলে তখন এই বিয়ের অনুষ্ঠানটা করবে। এখন তখন তো জানাইতেই হবে।
তো তখন ও বললো আচ্ছা ঠিক আছে, আমার বড় বোন আসছে যখন বড় বোনকে জানাইছি, আর তুমি তোমার বাসায় জানাও। তো তখন আমি আমার মাকে জানাইছি। জানানোর পরে আমার মা একে একে খোঁজ নিয়ে দেখে এবং সবাই বলতেই থাকে, এবং আমার এক মামাই আমার মাকে বলে, তুই যে ওর সঙ্গে মেয়ে বিয়ে দিবি, ও তো কিছুদিন আগেও একটা মেয়েকে মোটরসাইকেলের পিছনে নিয়ে নিয়ে ঘুরছে, তাকে হোটেলে নিয়ে খাওয়াইছে, ওর সঙ্গে মেয়ে দিস না। আর ও গুন্ডা টাইপের ছেলে, ও রাজনীতি করে, ভালো না, ওকে তুই মেয়ে দিস না। কয়েকদিন পরে ওর তো প্রভাব আছে, তোর পাশে তো কেউ নাই, কয়েকদিন পরে দেখা যাবে তোর মেয়েকে মারধর করে ও বাসায় উঠাই দেবে, তোর পিছনে তো কেউ নাই যে তোকে হেল্প করবে, তুই ওকে মেয়ে দিস না। তো এটা আমার মা বাড়ি এসে আমাকে বলে। তো বললেও কি, আমি তো আমার বিয়ে তো হয়ে গেছে, আমি আর ওই ব্যাপারটা ওইভাবে মাথায় নেই না। তা বলছে কি না, আমি ওকে বিয়ে করব। তুমি তো আমাকে বলছিলা, তখন আমি ওই কথাটা বলি, তুমি তো আমাকে বলছিলা যে আসলে আমি তোমার মেয়ের সংসার ভাঙছি, আমার যেখানে মন চাই সেখানে। তো এটা আস্তে আস্তে আমার মা, আমার যে বিয়ে হয়ে গেছে এটা কিন্তু আমার আজকে হয়তো আমার দুলাভাই যদি এটা দেখে তাহলে হয়তো জানতে পারবে যে আমার তার সঙ্গে আগে বিয়ে হয়েছিল। ও পরবর্তীতে আবার বিয়ে দেওয়া হয় আপনাদের? জি জি। এখন ওইভাবে বিয়ে হইল। বিয়ে হওয়ার পরে ছিলাম অল্প কিছুদিন ভালো ছিলাম বলতে, আমার হাজবেন্ড যে আমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা পুরাটা উল্টে গেল। কিভাবে? সে পলিটিক্স করতো, এখন সে পলিটিক্স আগেও তো করতো, কিন্তু সে পর্যাপ্ত আমাকে ফোনে টাইম দিত, SMS করতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে যেভাবে কথা হয় সে আমাকে সেইভাবে সময় দিত। কিন্তু বিয়ের পর থেকে সে হয়তো দুপুরে একবার আমাকে ফোন দিছে যে আমি বাসায় আসবো না, তুমি খেয়ে নিও। আর রাত্রে এমনও রাত হচ্ছে যে সে ভোরবেলা বাসায় আসতেছে, এমনও 12টা 1টা 2টার সময় বাসায় আসতেছে, তার সময়ই নেই। তখন আমি বললাম কি যে আপনি তো আগে এমন করতেন না। আগে আমি ডাইরেক্ট বললাম যে আপনি তো আগে আমাকে সময় দিতেন, SMS করতেন, এই SMSগুলো দেখেন তো, এই SMSগুলো কি আপনার? যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমার দম বন্ধ হয়ে আসে, এই সেই, এগুলো কি আপনার SMS? তো বলছে কি হ্যাঁ আমারই SMS। তাহলে আপনি এখন আমাকে সময় দেন না, আমার সাথে কথা বলারও সময় নেই, আমি বাসায় একা একা, আমার আসলে। তো তখন সে বলে কি যে তখন তো আমার একটা টেনশন ছিল যে তুমি আমার হবা কি না, আর এখন তো আমি কোনো টেনশনই নেই, আমার বাসায়ই আসো। তো এভাবে আমি যদি তাকে বলি যে আমি আজকে একটু আমার শপিংয়ে যাওয়ার প্রয়োজন আছে, নিয়ে যাবেন? তা হ্যাঁ নিয়ে যাবো বিকালে, তুমি বিকালে রেডি হয়ে নিও। আমি বিকালে রেডি হয়ে বসে আছি, তার একটা ফোন আসছে, আমি এখন নিয়ে যাইতে পারবো না, তুমি চলে যাও, কাউকে নিয়ে তুমি চলে যাও, আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, কি পাশে আমার একটা ভাড়াটিয়ার মেয়ে আছে, তুমি ওকে নিয়ে চলে যাও। তো তখন আমি আমার ননদকে ফোন দিয়ে, আমার ছোট ননদকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতাম, আমার ভেতরে তখন ইমোশনাল কাজ করতো, খুব কান্নাকাটি করতাম। তা আপা বলতো কি, আমি এবং বলতাম আপা আমি থাকবো না, আমি চলে যাব। তা আপা বললো জীবন নিয়ে সিনিমিনি খেলো না, বিয়ে তো হয়েই গেছে, তো তোমার বাবা নেই, মা অনেক কষ্ট করে বিয়ে দিছে, ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এভাবে সে ঠিক হয় না হওয়ার পরে তখন আস্তে আস্তে আমার নিজের কাজকাম সব আমি নিজে করতে থাকলাম, এবং আমি চিন্তা করলাম যে আমার ভালো থাকতে গেলে আমি সব সময় এটা নিয়ে টেনশানে থাকি, আমি একা একা থাকি, আমার বাসায় আমার শাশুড়ি আর আমি ছাড়া কেউ নেই। ওর ওই ফ্রেন্ডদের এক ওয়াইফের সঙ্গে আমার পরিচয় করাই দিল যে তুমি ওর সাথে কথা বলো, ওর সঙ্গে সময় কাটাও, তাহলে তোমার সময়টা ভালো কাটবে। তো সে ভাবিরও একই অবস্থা, সে ভাবি বাসা ভাড়া থাকতো, তা সে প্রায় টাইমে আমার বাসায় আসতো, এইভাবে সময় কাটতো, কারণ তার হাজব্যান্ড ওই একই অবস্থা। পরবর্তীতে শুনলাম যে তারও কিন্তু লাভ ম্যারেজ, এবং তারও ফ্যামিলি থেকে দিতে চায় নাই, এইভাবেই বিয়ে করছে। তো আমরা দুজনই প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে বেরোই, এই করি সেই করি, এইভাবে করতে করতে সবারই তো একটা লাইফ আছে, আসলে ওইভাবে তো চলতে পারে না। তো তখন ভাবি আমাকে একটা টিকটক আইডি খুলে দিল, বলছে কি ভাবি আপনি তো গান টান শুনতে পছন্দ করেন, তা আপনি একটা টিকটক আইডি খুলেন। তো ভাবি আমাকে একটা টিকটক আইডি খুলে দিলে ওইভাবে। বিয়ের কয় বছর পর এটা? বিয়ের কয় বছর পর না, ওই 1 বছরের ভেতরে, ওই বিয়ের প্রথম বছরের মধ্যে। জি। এর ভেতরে আমি কনসেপ্ট করি, 6টা মাস আমি বেড রেস্টে থাকি। তো আমার শাশুড়ি কিন্তু আমার রুমে আসে না, এবং আমার যে রুম ছিল, রুমের সামনেই ডাইনিং ছিল। তো আমি যে বমি করতাম, এই শব্দটা আমার শাশুড়ির কানে যাবে বিধায় ডাইনিংটা ওখান থেকে সরাইয়ে অন্য সাইডে নিয়ে গেল। ওই যে আওয়াজটা হইলে আমার শাশুড়ি খেতে পারে না। এবং অলওয়েজ টাইম এই বেডের পাশে একটা বালতি থাকতো, উঠে যাওয়ার মতো যাইতেই হয়ে যাবে এমন একটা অবস্থা। তো একবার ঈদের আগে ডাক্তার আসলো, এসে
কোনো কিছুতেই কাজ হচ্ছে না, অটো বমি হচ্ছে। তো বললো কি, ভাই আর কোনো রাস্তা নেই, নল দিয়ে খাওয়াইতে হবে, কারণ বাচ্চা থেকে বাঁচাইতে তো হবে। তা বললো ভাই 2 দিন পরে ঈদ, এখন হসপিটালে ভর্তি করলে আসলে কেমন হয়ে যায়, চেষ্টা করেন আরও একটু অন্যভাবে। তো এভাবে কষ্ট করতে করতে আসলে হয়ে যায়। 6 মাস পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এবং এই হাতে স্যালাইন দেয়া, এই হাতটা এইভাবে রেখে আমাকে এই হাত দিয়ে রান্না করতে হয়েছে। হেল্পিং হ্যান্ড নিছে তখন, কিন্তু আমার শাশুড়ির কথা হইলো আমি বাহিরের মানুষের খাবার খেতে পারি না, আমি খাবো না। তো এই করতে করতে আমার ছেলেটা হইল। ছেলেটা হওয়ার পরে আমার ছেলে প্রচুর কান্নাকাটি করতো এবং হয়েছিল আসলে আমি তো খেতে পারতাম না। ওই মেডিসিনের মাধ্যমে যতটুকু যা হয়েছিল 2 কেজি 200 ওজন হয়েছিল। আর আমি তারপর পরে আমার টাইফয়েড ধরা পড়ে, ইউরিনে ইনফেকশন ধরা পড়ে, গায়ে ব্লাড ছিল না। আমার বাচ্চা প্রায় টাইমে অসুস্থ হইতো। হওয়ার পরে তার সময় ছিল না। আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ ওদের কাছে জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চার বয়সে 8 বছর, 8 বছরের ভেতরে তোমার বাচ্চাকে নিয়ে তুমি কয়বার ডাক্তারের কাছে গিয়েছো, সে বলতে পারবে না যে আমার বাচ্চাকে নিয়ে আমি এই কয়বার ডাক্তারের কাছে গিয়েছি। এবং তোমার বিবাহিত জীবনে 11 বছর, তুমি এই 11 বছরের ভেতরে তোমার ওয়াইফকে তুমি কয়বার ডাক্তারের কাছে নিয়ে গেছো, কি করছো? তোমার ওয়াইফকে 11 বছরের ভেতরে, হ্যাঁ সে আমাকে টাকা পয়সা দিচ্ছে, আমার এটার প্রয়োজন, টাকা দিয়ে দাও, এই নাও টাকা নাও, চলে যাও। তোমার জ্বর আসছে, হ্যাঁ ওই রেশমাকে ডাকো, আমার বাসায় যে মেয়েটা কাজ করতো তার নাম রেশমা, রেশমাকে ডাকো, রেশমাকে নিয়ে তুমি চলে যাও। তার কোনো সময় ছিল না আমার এবং আমার সন্তানকে দেওয়া। দেখেন, শুধু একটা কথা বলবো, মানুষ শুধু খারাপটাই দেখে, খারাপ হওয়ার পিছনে যে ভূমিকাটা থাকে এটা কেউই দেখে না। আমার স্বামী আছে, সন্তান আছে, কেন আমি কিয়া করলাম, কেন আমি একজনের সাথে কথা বললাম, কেন, এই কেনটা কেউ কখনো দেখে না। কেন করছি এটাই সবাই জিজ্ঞাসা করে। তো আমার বাচ্চা প্রচুর অসুস্থ, আমার মাকে ডেকে সে গাড়ি ভাড়া করে দিয়ে আমি সাতক্ষীরাতে আসছি। আমার বড় নন্দাই ছিল, ওর বড় ফুফা ছিল শিশু হাসপাতালের ডাক্তার। তো সে যে এমার্জেন্সি ভর্তি করে দিল, যে ভর্তি হইলাম রাত্রে। এর ভেতরে আমার হাজব্যান্ড আসছে সন্ধ্যাবেলা, আমি শুনছি যে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা সাতক্ষীরাতে আসছে। সে মেহমানের মতো ঠিক রাত 8টার দিকে আমার বাচ্চাকে দেখতে গেল, যে দেখে আমার বাচ্চার ক্যানাল পরানো, ট্রিটমেন্ট চলতেছে। সে জাস্ট 2-5 মিনিট থেকে সে মেহমান দেখতে আসছে আমার বাচ্চাকে। সে যে আমার বাচ্চাকে ভালোবাসে না সেটা কিন্তু বলবো না, তার কিন্তু বাচ্চার প্রতি প্রচুর ভালোবাসা আছে। তো ওখানে ওই 2-1 মিনিট দেখে সে চলে গেল তার বোনের বাসায়। তার বোনের বাসা সাতক্ষীরা, তার বোনের বাসায় চলে গেল। যে আমাকে বললো কি আমার সকালে খুলনায় একটা এমার্জেন্সি কাজ আছে, আমি সকালে খুলনাতে চলে যাবো। তো আচ্ছা ঠিক আছে। তো ওর একটা ভালো গুণ ছিল কি, আপনি যতই যাই বলেন না কেন চুপ, আমার ভুল হয়ে গেছে এটুকু বলে চুপ। আপনি যতই চিল্লাপাল্লা করেন, ওর সঙ্গে কখনো আমি গ্যাঞ্জাম করে পারি নাই, কারণ ও গ্যাঞ্জাম করতোই না। ও চিল্লাপাল্লা করলে আমার ভুল হয়ে গেছে, বাসার থেকে চলে যাচ্ছি, এরকমই করতো। তো এই করতে করতে আমি টিকটক আইডি আবার ওপেন করি এবং ফেসবুকে ঢুকে আমি আবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আমার মন খারাপ লাগে, কারণ আমার হাজব্যান্ড টোটালি আমাকে সময় দেয় না, আমার বাচ্চাকেও সময় দেয় না। অসুস্থ হইলেও ওই যে বললাম, আমার হাজব্যান্ড বলতে পারবে না যে আমি তার বাচ্চাকে, এবং আমার হাজব্যান্ড এটাও বলতে পারবে না যে আমি আমার বাচ্চার বয়স পর্যন্ত তার ড্রেস কিনে দেওয়া কি পারে না। দেখেন একটা কথা বলি, আমার হাজব্যান্ড বলে কি, আমি তাকে বলি যে আমারও তো মন চায় আমার স্বামী হাতে করে কিছু কিনে দেখ। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী ভালোবেসে হাতে করে কিছু কিনে দেখ। আমার বার্থডেতে বলেন, আমার ম্যারেজ ডেতে বলেন, আমার বোনও আমাকে ওকে বলছে, ভাইয়া জানেন ছোট ছোট জিনিস, একটা 3 পিস একটা ফুল যদি আপনি মুন্নিকে গিফট করেন, তা মুন্নি এই সামান্য একটা জিনিসে আপনি যে তাকে দেন না তা কিন্তু না। আমার যদি ভাইয়া 1000 টাকার প্রয়োজন হয়, সে চাইলে আমাকে 5000 টাকা দিচ্ছে, যে চাও তোমার যেটা খুশি সেটা কিনে নিয়ে আসো। কিন্তু আমার ভেতরে একটা আক্ষেপ থেকে যায় যে আমার স্বামী আমাকে একটা ভালোবেসে কিছু দেখ, আমার সন্তানের জন্য ঈদের সময় সে কিছু একটা কিনে নিয়ে আসো, কিন্তু সেগুলো তার ভেতরে কাজ করে না। তো আমার বোন একদিন বলছে, ভাইয়া ম্যারেজ ডেতে আপনি যদি এখনো পর্যন্ত জানেন, আপনার ভাইয়া প্রত্যেক ম্যারেজ ডেতে আমি আপনার ভাইয়াকে গিফট করি, আপনার ভাইয়া আমাকে গিফট করে, আপনাদের তো বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তাই ওর বার্থডেতে ম্যারেজ ডেতে একটা 3 পিস দিলেন, একটা গোলাপ দিলেন, এতে সে খুশি থাকে, ভালো থাকে। তো আমার বোন বলে দেওয়ার পরে, সেটা সম্ভবত আমার ম্যারেজ ডের 1-2 দিন আগে আমার বোন বলছে এবং আমার বাসায় ছিল। তো ওই দিন সে আমার জন্য একটা 3 পিস আর একটা গোলাপ নিয়ে আসছে। ওটাই শেষ, ওটাই শুরু। তারপরে কিন্তু তার আর মনে নেই, ওগুলা তার মনে থাকতো না।
আর এগুলো ছোট ছোট আমার খুব লাগতো যে আসলে কি তার মনে থাকে না। এবং আমার বিয়ের পরে আমি তার বার্থডেতে আংটি তৈরি করে, হ্যাঁ তার টাকা দিয়েই তৈরি করছি, কিন্তু আমি তো মনে করে তৈরি করছি, তার টাকা দিয়ে আংটি তৈরি করে ধুমধাম করে বাসায় অনুষ্ঠান করে তার ফ্রেন্ড সার্কেলদের দাওয়াত করে তার মাকে দিয়ে আংটি পরাইয়ে আমি কিন্তু তার জন্মদিন পালন করছি। কিন্তু সে কিন্তু আজও পর্যন্ত কোনো দিন আমার জন্মদিন কবে সেও হয়তো তার মনে নেই, সেটা সে জানে না। জানলেও হয়তো তার অনেক মেধা খাটায় মনে করতে হবে, কখনো কোনোদিন আমার উইশ পর্যন্ত করে নাই। হ্যাঁ, তো এইভাবে আমি একটা সময় আমি 2021-এ তখন আমি আপনার ওই ইসে অ্যাক্টিভ হয়ে যাই, টিকটকে। টিকটকে আমি অ্যাক্টিভ হয়ে যাই এবং সেখান থেকে আমি নিয়মিত টিকটক করতে শুরু করি। টিকটক করতে শুরু করার পরে টিকটক বলতে আপনি কি ধরনের টিকটক করতেন? মানে ভিডিও করতাম, এমনি লিপ মিলাই ভিডিও করতাম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ওই যে গানের সঙ্গে লিপ মিলাই ভিডিও করতাম। এগুলো আপনার হাজবেন্ড জানতো যে হ্যাঁ জানতো। তার কোনো আপত্তি ছিল না? না, তার কোনো আপত্তি থাকবেই না তো, কারণ সে যদি আপত্তি করে তাহলে তো তার আমার পিছনে সময় দিতে হবে, কিন্তু সে তো আমাকে সময়ই দেয় না। তার কথা হইলো তোমার টাকার প্রয়োজন, তুমি কি খেতে চাও বলো, টাকা দিচ্ছি, কিনে নিয়ে আসো। মানে সে চাইতো যাতে আপনি তাকে পোক না করেন, ডিস্টার্ব না করেন, মূল কথা হচ্ছে এটা। এবং ওকে, এটা আপনার কথা অনুযায়ী। হ্যাঁ, তার সেটা পছন্দ হইতো না, সে সেটা বলতো অবশ্যই যে এই চিল্লাপালার একটা সময় আমি কিছু বলতামই না। সে যদি ভোরবেলায় বাসায় আসতো তা সেটা নিয়ে, কারণ আমি অশান্তি করেও দেখছি, সেটাই কোনো কাজ হয় না। আমি টিকটক যেদিন প্রথম খুলি তার 4 দিনের মাথায় আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভিডিও করছি। আমার হাজব্যান্ডের ভিডিও আমার টিকটকে অ্যাভেলেবল আছে। আমি ভিডিও করছি, এমন ভিডিও করতে করতে 21-এ ভিডিও শুরু করি, 22-এর দিকে এমন টিকটক করার পরে মোটামুটি ভালোই পাচ্ছিলাম আমি, সবাই লাইক কমেন্ট যথেষ্ট হইতো, ভিউ হইতো। এভাবে আমি টিকটকেই সময় দেই বেশিরভাগ টাইমে। তো আমি টিকটক শুরু করি 21-এ। আর এই যার সঙ্গে আমার রিলেশনটা যেটা নিয়ে ঝামেলা হইলো, অনেক আমাকে মাঝে মধ্যে না, প্রায় প্রত্যেকটা ভিডিওতে ও আমাকে কমেন্ট করতে থাকতো এবং লাইক করতো প্রত্যেকটা ভিডিওতে। এবং আমি আমার যে ভিডিওগুলো আছে 95% ভিডিও স্যাড ভিডিও, SMS করা শুরু করলো। এখানে একটা জিনিস আরেকবার একটু বলে নেই, এটা আমি শুরুতেই বলেছিলাম যে অনেকের কথা হচ্ছে, সেই অনেককে নিয়ে বৈশাখী টেলিভিশনের রিপোর্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি যে রিপোর্টার কথা বলছি, আমি হয়তো স্ক্রিনশটও দিয়ে দিব। এই ছেলেটাই তো সেই ছেলেটা? জি জি, ওই ছেলেটা সেই ছেলেটা। ডাক্তার অনেক, ওকে আসলে ডক্টর ছিল? উনি প্যারামেডিক্যাল থেকে পড়ছে, এটা পরে প্যারামেডিক্যাল থেকে পড়ছে, ওকে ফাইন। প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করতে, মানে ডাক্তারের তো এত সময় নাই যে ভিডিওতে গিয়ে কমেন্টস করবে, প্রফেশনাল ডক্টর। MBBS ডাক্তার ছিল না, এটা তো আমি জানতাম না। এবং উনি ওনার চাচা দেখলাম, আসলে ওনার সম্পর্কে তো আমার ওইভাবে জানার কথা না, SMS করতে শুরু করলো যে আপনার এত কিসের কষ্ট, আপনি স্যাড ভিডিও কেন করেন। এইভাবে SMS করতে থাকলে 1 দিন 2 দিন দেখতে দেখতে আমি একদিন অ্যান্সার করলাম ওনাকে। তো বললো আপনার কিসের কষ্ট? তা বলছি কি আসলে আমার কোনো ওইভাবে কোনো কষ্ট নাই, জাস্ট আমার ভালো লাগা থেকে আমি করি। তো এভাবে কথা বলতে বলতে উনি আমাকে বেশ মাস 2 এরকম SMS হইতো মাঝে মধ্যে, নিয়মিত না, মাঝে মধ্যে। তো উনি আমাকে বললো কি যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারি? তা আমি বলছি কি আমার সঙ্গে কথা বলতে গেলে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আমার হাজব্যান্ড আছে। তো বললো কোনো সমস্যা নেই, জাস্ট ফ্রেন্ড হিসাবে আমি আপনার সাথে কথা বলবো। আমি আপনার ভিডিও দেখে বুঝছি যে আপনার স্বামী আছে, সন্তান আছে, কারণ আপনার স্বামীকে নিয়ে, আপনার বাচ্চাকে নিয়ে তো আপনি ভিডিও পোস্ট করেন, আমি বুঝছি। তো আমি বললাম কি আপনি আপনার নাম্বারটা দেন আমাকে, আপনি কোন টাইমে ফ্রি থাকেন আমাকে বলেন, আমি সেই টাইমে আমি আপনাকে ফোন দিব। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি এই টাইমে ফ্রি থাকি, আপনি এই টাইমে আমাকে ফোন দিয়েন। তো আমি একদিন ওনাকে ফোন দিলাম, উনি যে টাইমের কথা বললো সেই টাইমে আমি ওনাকে ফোন দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে আমার টিকটক আইডির নাম কিন্তু আরিয়ানের আম্মু। তো আমি বলছি আমি আরিয়ানের আম্মু বলছি। তা বললো আপনি বললে উনি ফোনের লাইনটা কেটে দিয়ে উনি কল ব্যাক করলো। করার পরে কথা হইলো কেমন আছেন কি, কথা হইলে আমি ওনাকে আবারও বললাম যে আমার সঙ্গে কথা বলতে গেলে আপনার কিন্তু অনেক স্যাক্রিফাইস করা লাগবে, আমার স্বামী আছে, বাচ্চা আছে। তো বলছে হ্যাঁ আমি বললাম তো, আমি দেখছি আপনার স্বামী বাচ্চা আছে, সমস্যা নেই, জাস্ট ফ্রেন্ড হিসাবে তো কথা বলতেই পারি, আপনারা তো কিসের কষ্ট? তো আমি দেখেন আমার ওরকম কোনো কষ্ট নাই। তো এইভাবে মাঝে মধ্যে কথা হইতে থাকতো। আপনার হাজবেন্ড কোথায় তখন? আমার হাজবেন্ড বাসায়। আমার হাজবেন্ড জানতো না বিষয়টা? না। ওকে। এবং আমার হাজবেন্ড জানতো না, আর আমার হাজবেন্ডের জানার কথাও না, কারণ আমার হাজবেন্ড তো সময়ই নাই। আমার হাজবেন্ড তো 24 ঘন্টার ভেতরে তো ওই 20 ঘন্টাই বাহিরে কাটাইতো, আর 5 ঘন্টা ঘুম, খাওয়া দাওয়া এইগুলাই। তো এইভাবে মাঝে মধ্যে কথা হইতো,
খুব বেশি যে কথা হইতো তা না, এবং তাকে কিন্তু আমি যে নাম্বার দিছিলাম তাকে যখন আমি সময় পাইতাম তখন আমি হোয়াটসঅ্যাপে ব্লক খুলে তাকে ফোন দিলে সে আমাকে ফোন দিত। তার কিন্তু আমাকে ফোন দেওয়ার কোনো অপশন ছিল না। আমি বলছিলাম যে আমাকে কিন্তু অলস টাইম ফোন দেওয়া যাবে না, কারণ অনেক সময় আমার ফোন আমার হাজব্যান্ডের নিয়ে হঠাৎ করে বাহিরে চলে যায়, আমার ফোনে কিন্তু আপনি ফোন দিতে পারবেন না। এই সত্যটাও আমি তাকে দিছিলাম। তো বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যখন আমাকে নক করবেন আমি তখনই আপনার সাথে কথা বলবো, তাই ছাড়া আমি এমন কোনো কাজ করব না যে আপনার সংসারে কোনো সমস্যা হয়। তা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই আমি যখন সময় পাইতাম আমি ওনাকে ওই নক করলে হোয়াটসঅ্যাপে কথা হইতো আর টিকটকে মেসেজ হইতো, আর এবং উনি আমাকে কমেন্ট করতো, খুব ফানি ফানি কমেন্ট করতো, এবং প্রত্যেকটা ভিডিওতে উনি আমাকে কমেন্ট করতো। এইভাবে চলতে থাকলো। চলতে থাকতে থাকতে এই বছর 2 আমার হাজবেন্ড চলে গেছে 1.5 বছর। এই চলে গেছে বলতে বাইরে গেছে, দেশের বাইরে চলে গেল? হ্যাঁ। ওকে। তো আমার হাজব্যান্ড চলে গেছে 1.5 বছর। 5ই আগস্টে সেই ঝামেলার পরে আমার হাজব্যান্ড চলে গেছে। তো তার আগের থেকে 2-3 মাস আগে, আমার হাজব্যান্ড চলে যাওয়ার 2-3 মাস আগের থেকে 2-3 মাস আগে না, আমি বলি না তো, সেটা অন্যায়ভাবেই তাকে মামলা দিছিল। এখন এই যে 5ই আগস্টের পরপরই আমার বাসায় প্রচুর লোকজন আসতে লাগলো, ভাঙচুর করা এই সেই, এটা নিয়ে খুব চাপের ভেতরে থাকি, খুব ভয়ের ভেতরে থাকি, এবং লোক আসে প্রতিদিনই যে বাসা ছেড়ে দিতে হবে। বাচ্চা আছে আর একটা মুরব্বী আছে বিধায় বাড়িতে আগুন দিতে পারতিছে না, তা না হইলে ওরা বাড়িতে আগুন দিয়ে দিত। তো এই সময় ওই অনেক আমাকে মেন্টালি খুব সাপোর্ট দিছে, প্রতিনিয়ত কথা বলে, এবং সে শুধু একটা কথা বলে যে যদি কোনো সমস্যা হয় তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবা। অনেক সম্ভবত বিএমপি করতো, তবে ওইভাবে ও কোনো রাজনীতিতে জড়াই ছিল না, তবে ভালোবাসতো বিএমপি। তুমি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবা, আমি সঙ্গে সঙ্গে কোনো একটা ব্যবস্থা করব। এবং সব থেকে যে কাজটা করছে, একবারে অনেক দিন ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে যাইতো, এবং আমার বাচ্চাও ঘুমাইতো না, ওর ভেতরে একটা আতঙ্ক কাজ করতো যে আমি যদি ঘুমাই আম্মু তাহলে, এবং সে কথাটা বলতো আম্মু আমি যদি এখন বলতাম বাবা তুমি ঘুমাও, তো বললো আম্মু যদি ঘুমায় হঠাৎ করে যদি আগুন দিয়ে দেয় তাহলে তো বাহির হইতে পারবো না, খুব ভয় কাজ করতো। তো তখন ওই অনেকে আমাকে বলতো কি দিনের পর দিন তুমি যদি এইভাবে না ঘুমাও তাহলে তো অসুস্থ হয়ে যাবা, তুমি ঘুমাও, আমি জেগে থাকি, যদি কোনো সমস্যা হয় তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবা, আমি ফোন সবসময় কাছে রাখছি। এবং সত্যি সত্যি সে ওই সারা রাত জেগে থাকতো। আপনার হাজবেন্ড কোথায় থাকতো? পালাই পালাই? হ্যাঁ, পালাই পালাই বলতে আমার হাজব্যান্ড ইন্ডিয়ায় চলে গেছিল। আচ্ছা। সে তখন ইন্ডিয়ায় চলে গেছিল। তো ওইভাবে সে কথা বলতেই থাকতো, আমাকে খুব সাপোর্ট করতো। সেখান থেকে তার সঙ্গে আমার যোগাযোগটা বেশি হয়, অনেকের সঙ্গে বেশি হয়, এবং এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়, মেন্টাল ডিপেন্ডেন্সি। জি। এটা কি প্রেমের পর্যায়ে চলে যায় ওই সময়টাতে? ভালোবাসতেন দুজন দুজনকে? ভালো, হ্যাঁ, ওর প্রতি আমার ভালোবাসা কাজ করতো, আমি ওকে ভালোবাসতাম, আমার থেকে ও বেশি ভালোবাসতো, কারণ আমার তো পিছুটান ছিল, ওর তো কোনো পিছুটান ছিল না। আমার পিছুটান ছিল, আমার স্বামী ছিল, সংসার ছিল, আমার পিছুটান ছিল, ওর তো কোনো পিছুটান ছিল না। আমি ওকে ভালোবাসতাম, ভালোবাসবো না এটা বললে মিথ্যা কথা বলা হবে, ভালো আমি বাসতাম, তবে আমি কখনো বিয়ের প্রতিশ্রুতি দেই নাই। আমার কাছে অনেকগুলো ডকুমেন্টস আছে, সেগুলো শুনলে দেখলে বুঝতে পারবেন যে সে লাস্ট মৃত্যুর আগে যে কথাটা বলে গেছে সেটাও সে একই কথাই বলে গেছে। যাই আমরা আগাই, তারপর কি হলো? ওই সময়টার কথা, তারপর চলে গেল। যাওয়ার পরে একটা একটা পরে অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন সে আমার প্রতি খুব অধিকার খাটাইতে লাগলো, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। আর আমি আসলেই তো বিয়ের পর থেকে, আমি বিয়ের আগে যে স্বাধীনতা না পেয়েছি, বিয়ের পরে তো সেই স্বাধীনতা পাইছি, কারণ আমার হাজব্যান্ড কোনো কিছুতে বাধা দিত না। আমি যদি বলতাম এখন রাত 10টার সময় ওই ভাবিদের সঙ্গে, ওই যে আমার যে ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের যে ওয়াইফ, ভাবির সঙ্গে এখন ওই জায়গায় যাও, কোনো সমস্যা নেই, এক কথায় আমার কোনো দিক থেকে কোনো বাধা ছিল না। এখন এই অনেকের সঙ্গে এই 5ই আগস্টের পর থেকে আমি ওর সঙ্গে আমার কথা হইতো, তো আমি যদি বলতাম যে ক্লাসের এই ভাবিদের সঙ্গে অমুক জায়গায়, কোথায় তুমি, এই যে আসি, কোথায় যাচ্ছ, এই জায়গায় যাচ্ছি, কেন যাচ্ছ, এখানে যাওয়া যাবে না, এখানে যেও না। তবে এটা খারাপ কিছু না হিসাব করে দেখলাম, কারণ সে ভালোই চাইতো। সে বলতো কি তুমি একা থাকো ওখানে তোমাকে দেখার মতো, সেফটি দেওয়ার মতো কেউ নাই। আগে তো দেশে ছিল, তোমার একটা শক্তি ছিল, এখন তুমি একা আছো, এটা তোমার বুঝতে হবে। তুমি হুটহাট করে এখন ওখানে যাও, যদি একটা সমস্যা হয়ে যায় তোমাকে দেখবে কি, তুমি একটা মহিলা মানুষ। ও কি তখন সাতক্ষীরাতেই? কে? না, অনেক তো ওর এলাকায়। এলাকা বলতে কোথায় ওর এলাকা? ট্যাকেরহাট, মাদারীপুর, ট্যাকেরহাট। মাদারীপুর আর সাতক্ষীরার দূরত্ব কতটুকু? অনেক দূরত্ব, আমি অতটা বলতে পারবো না, আপনি দিলে বুঝতে পারবেন, অনেক দূরত্ব হবে। সো
জি, আপনার হাজবেন্ড কি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করে তারপর দেশের বাইরে চলে গেছে ওই সময়টাতে? না না, আমার হাজবেন্ড দেশে আসতে পারে না আর। ইন্ডিয়া থেকেই দেশের বাইরে চলে গেছে? কোন জি, দেশে চলে গেছে? সার্বিয়া। সার্বিয়াতে থাকে? জি। জীবনও তো যায়নি দেশের বাইরে। না। আচ্ছা যাই হোক, এটা একটা অন্য উপাখ্যান, ওই জায়গায় নাই বা গেলাম। ইন্ডিয়া থেকে সার্বিয়াতে চলে গেছে, ইন্টারেস্টিং। এই এই এরকম ঘটনার নিশ্চয়ই আরও অনেকে আছে আওয়ামী লীগের, তাহলে ইন্ডিয়া থেকে তারা অনেকে অনেক দেশে চলে গেছে। তবে আমি একটা কথা বলবো যে শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত বলে না, পলিটিক্স আমার কখনোই পছন্দ ছিল না। এই যারা পলিটিক্স করে তারা হয়তো তাদের একলা জীবন নিয়ে হয়তো যে কোনো এক জায়গায় চলে যায়। যেমন আমার হাজব্যান্ড গিয়েছে, তার জীবনটা নিয়ে কিন্তু সে চলে গেছে, কিন্তু তার ফ্যামিলি যে কী ফেস করছে একমাত্র তার ফ্যামিলিই জানে। তো যারা পলিটিক্স করে, আমি জানি না কথাটা বলাটা কতটুকু ঠিক হবে, তবে তারা তাদের ফ্যামিলির দিকে তাকায় এইসবগুলো না করাই ভালো। কারণ আমাদের তো কোনো দোষ ছিল না, ওই আমার ওই শাশুড়ি মুরব্বী মানুষ, তার কোনো দোষ ছিল না। আমার বাচ্চাটা যে দিনের পর দিন ঘুমাইতো না, ওই যে আতঙ্কে থাকতো, তারও তো কোনো দোষ ছিল না। দোষ করছিল একজন, কিন্তু ফল ভোগ করছে সবাই। জি, তো ওই সময়টাতে অনেক আপনার উপর অধিকার কাটাতো। হ্যাঁ হ্যাঁ, বলতো এটা করো না ওটা করো না। একটা সময় ভেবে দেখতাম আসলেই তো এ তো ভুল কিছু বলে না, আমি একা থাকি, আমাকে তো সে পুরাপুরি সাপোর্ট দিচ্ছে ভালো। এর ভিতরে সে আমাকে বলছে কি যে তোমার সঙ্গে তো আমার বেশ অনেক দিন কথা হয়, একটু তোমাকে দেখতে মন চাচ্ছে। তা বলছে কি তুমি তো আমাকে ভিডিও কলে দেখোই। তা বলছে কি না, ভিডিও কলে না, তোমার সঙ্গে আমি একটু সরাসরি দেখা করতে চাই। সে সরাসরি দেখা করতে চাইলে আসলে তো আমি ওইভাবে যাইতে পারবো না, মাদারীপুর তো অনেক দূর, আমি চিনিও না। তো বলছে তোমাকে মাদারীপুরে আসার দরকার নেই, আমি কোথায় আসবো তুমি বলো। তো বলছে কি তুমি কোথায় আসবা, আসো তাহলে যে কোনো এক জায়গায় বাহিরে কোথাও দেখা করি। তো বললো আমি কোথায় আসলে তোমার সুবিধা হবে। বলছে কি কোথায়, আমি সর্বোচ্চ খুলনা পর্যন্ত যেতে পারবো, কারণ আমার তো আবার ব্যাক করতে হবে, আমি ওইদিকে যাওয়া তো আমার সম্ভব হবে না তারপরে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খুলনাতে আসো। বলছে আমি যেখানে যাই আমার কিন্তু ব্যাক করতে হবে। তো ঠিক আছে খুলনাতে আসো। তো খুলনাতে যেয়ে আমি তার সাথে দেখা করলাম একটা রেস্টুরেন্টে। দেখা করার পরে ওখানে সে আমাকে দেখা করে বলল কি যে কথা হইলো, দেখা হইলে বললো কি দেখো তো দেশের বাইরে চলে গেছে, তো তুমি আমাকে বিয়ে করো। বলছে কি আমি তো তোমাকে এই কথা কখনো বলি নাই যে আমি তোমাকে বিয়ে করবো, তো তুমি আমাকে ভালোবাসো না? বলছে কি হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কখনো তোমাকে আশ্বাস দিছি যে আমি তোমাকে বিয়ে করব? তো বললো না তুমি আমাকে আশ্বাস দাওনি, তবে তুমি যেভাবে আমাকে বোঝো আমাকে এইভাবে কেউ বোঝে না, আমার দুনিয়ার বুকে তো কেউ নাই, ওর দুনিয়ার বুকে কেউ নাই আসলে। ওর জন্মের 1 মাস পরে ওর মা মারা যায়, তারপর থেকেই একটা বাচ্চার অনেকের ফ্যামিলির ধর্ম কি ছিল? হিন্দু? হিন্দু ছিল এবং ব্রাহ্মণ ছিল। ওকে, তুমি তো হিন্দু, তা বলে কি তুমি আমাকে বিয়ে করলে আমি মুসলিম হব? তা বলছে কি না তোমাকে মুসলিম হওয়া লাগবে না, আমি তো তোমাকে বিয়ে করব না, তুমি যদি মুসলিম হতেই মন চায়। ও আরেকটা কথা বলতো, আগুন খুব ভয় পাইতো। চলে যাওয়ার পরে অনেকের ভেতরে এবার ওই একটা জিনিসই কাজ করতো যে আমাকে তোমার বিয়ে করতে হবে। এটা নিয়ে অনেকের মাঝে আমার মাঝে প্রায় ঝামেলা হইতো। তো আমি প্রায় অনেককে ব্ল্যাকলিস্ট করে রেখে দিতাম, কারণ এত প্যারা আমার নিতে ভালো লাগতো না। যে আমি মানসিকভাবে প্যারায় থাকি আমার হাজব্যান্ডকে নিয়ে, সে বাহিরে আছে, ওইভাবে কোনো কাজে ঢুকতে পারে নাই, কারণ তার কোনো কাজ করার অভ্যাস ছিল না। বাবা মা ওইভাবেই মানুষ করছে, এখন জীবন বাঁচানোর জন্য যে বিদেশ চলে গেছে, যে ওইভাবে কাজ করতেও পারতেছে না। ফ্যামিলির থেকে টাকা নিয়ে আমার চলতে হয়, আমার শাশুড়ি যে টাকাটা দেয় সেটা নিয়ে চলতে হয়, বাসায় যে ঘর ভাড়া আছে সেগুলো নিয়ে আমার চলতে হয়। এটা নিয়ে আমি একটু টেনশানেই আছি। থাকার পর আমি কি দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করব না। তো তখনও একটা পর্যায়ে প্রায় বলতে থাকে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। দেখো আমার দুনিয়ার বুকে কেউ নাই। এবং ওর জীবনের একটা ঘটনা বলে যে ও শম্পা বলে একটা মেয়েকে বিয়ে করে। ও তখন ও চাকরি পাইছিল কি তা একটা বলতে পারবো না। শম্পা বলে একটা মেয়েকে বিয়ে করে, সে মেয়েটা হিন্দু ছিল এবং ট্যাকেরহাটে সেই মেয়েকে নিয়ে ভাড়া থাকতো, বাট ব্রাহ্মণ ছিল না। না থাকার পরে ওর বাবা এসে ওকে ব্ল্যাকমেল করে ওই মেয়ের কাছ থেকে ওকে ছাড়াই নিয়ে চলে যায়। এটা নিয়ে একটা বড় ধাক্কা খায় এবং ওর বাবা যেটা বলতো সেটাই করতো, কারণ ওর পৃথিবীতে ওর বাবাই সব ছিল। মা মারা যাওয়ার পরে সৎমার কাছে সব সৎমা মা হতে পারে না। যাই হোক, এখন ওই শম্পার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে ওর আরেকটা মেয়ের সঙ্গে, বৃষ্টি বলে একটা মেয়ের সঙ্গে রিলেশন হয়। সেই মেয়েটা ছিল মুসলিম। সেই মেয়েটার সঙ্গে রিলেশন হওয়ার পরে সেই মেয়ের জন্য, আমার কাছে অবশ্যই প্রমাণ চাইলেও প্রমাণ আছে, সেই মেয়ের জন্য সে বেশ কয়েকবার ঘুমের ট্যাবলেট খাইছে। এটা তার ফ্যামিলির লোকও জানে।
এবং তাকে হসপিটালেও ভর্তি করা লাগছে। একবার হসপিটালে খাইছিল আর একবার বাসাতে খাইছিল, তার বাবার নিয়ে এসে হসপিটালে ভর্তি করছিল তাকে। প্রথম বিয়ে করলো, সেটা বাবা মা থেকে ফ্যামিলি থেকে ডিভোর্স করাইলো। তারপর আর একটা মুসলিম মেয়ের সঙ্গে রিলেশন করলো, সেটাও বাবা একরকম ব্ল্যাকমেল করে তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে অন্য একটা ব্রাহ্মণ ধর্মের মেয়েকে বিয়ে করলো। বিয়ে করার পরে সেই মেয়ে ওর পছন্দ ছিল না। বিয়ে করার পরে ওর যে মা, ওই মা প্রতিনিয়ত, ওর তো বউ পছন্দ না, ওটা তো একটা সমস্যা আছে ভেতরে ভেতরে, এবং যার সঙ্গে রিলেশন ছিল তাকেও ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে, ভেতরে একটা কষ্ট কাজ করতেছে। ওর ওই মা প্রতিনিয়ত তোর বউ এই করে, তোর বউ এই করে, এটা নিয়ে অনেককে বললে অনেক বউটাকে প্রচুর মারধর করে। মানে যখন আপনার সঙ্গে তার সম্পর্ক, সেই সময়টাতে কি অনেক বিবাহিত ছিল? ডিভোর্স হয়ে গিয়েছিল। ডিভোর্স হওয়ার পরে আপনার সঙ্গে সম্পর্ক? জি জি, আমার সঙ্গে যখন রিলেশনেও জড়াইছে তখন ওর সঙ্গে ওই বয়স কোনো রিলেশন ছিল না। ওকে। ওর মা ওই ভিডিওতে বলছে যে আমার সঙ্গে রিলেশন থাকাকালীনই আমার জন্য নাকি মেয়েকে ডিভোর্স দিছে। তা এটা যদি হয়, আমি টিকটকে আসছি কবে, প্রত্যেকটা তো ডেট থাকে, কবে অ্যাকাউন্ট খুলছি, কবে ভিডিও পোস্ট করছি, এবং অনেক আমাকে প্রথম যে পোস্টটা কমেন্টটা করছিল সেটাও আমি দেখাইতে পারবো, যে সে ফার্স্ট কমেন্ট প্রথম আমাকে যেদিন করছিল, সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে কতটা সত্য কি মিথ্যা, আমি অবিবাহিত বলে প্রেম করছি কি কিসে কি। আমার সঙ্গে অনেকের যখন ফার্স্ট কথা শুরু হয়েছে তখন অনেক কিন্তু নেশা করতো, অনেক প্রচুর নেশা করতো। তো একটা সময় আমার সঙ্গে কথা বলতে বলতে আমি বললাম কি, তুমি যদি এই নেশা করতে থাকো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। কারণ এই নেশা কতটা খারাপ জিনিস সেটা আমি জানি, আমার হাজবেন্ডও নেশা করতো। এর ভেতরে আমি বললাম কি, দেখো তুমি এই বিয়ে প্যান করতেছো, আমার এটা ভালো লাগতেছে না, আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো না, তুমি তোমার মতো করে বিয়ে করো, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি সংসার করো, আমি সবসময় চাই তুমি ভালো থাকো। কারণ ও শুধু আমাকে এইভাবেই ব্ল্যাকমেল করে, আমার বাবা নেই, আমার মা নেই, আমার দুনিয়ার বুকে কেউ নেই, আসলে দুনিয়ার বুকে ওর কেউ নেই। দেখা করার পরে ও আমাকে হাত পায়ে ধরে ভীষণ কান্নাকাটি করতে লাগলো, যে দেখো আমার তো তোমাকে ছেড়ে থাকা সম্ভব না, আমি বাঁচবো না, আমি যাকেই ভালোবাসি সেই আমার জীবন থেকে চলে যায়, এটা আমি এইভাবে মেনে নিতে পারতেছি না। আমি কি, দেখো বাপ্পি, আমার পক্ষেও তো তোমাকে বিয়ে করা সম্ভব না, আমি শুরুর থেকেই বলছি, এখন যদি আমি এই ফ্যামিলি, আমার এই বাচ্চা, তো তোমার বাচ্চা আমি নেব, আমি তো তোমার বলি নাই যে তোমার বাচ্চা রেখে চলে আসো। তুমি বাচ্চা রেখে যে আমি যদি তোমার কাছে যাই, এই ছেলের বাবা অনেক অশান্তি শুরু করবে, তোমার ভেতরে তোমার জন্য আমার একটা মায়া কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, তোমার জন্য আমার কষ্ট হয়, এটা সত্য কথা, কিন্তু আমি তোমার কাছে যেতে পারবো না। তো ভীষণ কান্নাকাটি করে, এবং ওর মনে হয়েছিল কি যে ও একটা টাইমে হয়তো আমাকে রাজি করাইতে পারবে, এইভাবে কথা বলতে বলতে ও একটা টাইমে আমাকে বিয়ের জন্য রাজি করাইতে পারবে। ও প্রায় টাইমে আমাকে, আমি যদি স্কুলে আসি, ও ফোন দিছে, আমি যদি ফোন রিসিভ করতে না পারছি, খুব বাজে বাজে কথা ইউজ করে, যে ফোন রিসিভ করিস নি কেন, তুই কার কাছে ছিলি, অমুক জায়গায় গেছিলি, বাজে বাজে ভাবে, এই জন্য তুই ফোন রিসিভ করিস না। এখন আমার হাজবেন্ড হয়তো আমাকে সময় দেয়নি, কিন্তু কখনো আমাকে তুই বলে সে আমার দিকে এইভাবে চোখ রাঙিয়ে কথা বলিনি। এখন অনেক যখন আমাকে তুই তামারি করে, উল্টাপাল্টা কথা বলে, তখন অনেকের প্রতি আমার একটা ঘৃণা চলে আসতে লাগলো, যে একটা মানুষকে এভাবে বলতে পারে। আবার কিন্তু আমি ওই কথা না বললে এমনভাবে কান্নাকাটি করতো, আর ওই যে বলতাম সবসময় একটা কথাই বলতো, যে আমার পৃথিবীর বুকে কেউ নেই, খুব কান্নাকাটি করতো, আমার বাবা নেই, মা নেই, তুমি দেখো আমি সারাদিন না খেয়ে শুয়ে থাকলেও, আসলেই ও মারা যাওয়ার আগেও ও অন্তত 6 মাস ধরে খাওয়া দাওয়া করে না। 6 মাসে যদি এভারেজ হিসাব করা হয়, হয়তো একটা মাস 30 দিন খাইছে, আর 5 মাস টোটালি খাই নাই। কেন খানে? ওকে বাচ্চা নাকি, ওকে খাইয়ে দিতে হবে? খাইয়ে দিতে হবে না, দেখেন প্রত্যেকটা মানুষের একটা বেঁচে থাকার একটা অবলম্বন প্রয়োজন হয়, ওর কিন্তু সৎ মা আছে। ওর জন্য এত লোক কান্নাকাটি করতেছে, আপনি কি বলেন? বাচ্চা? হ্যাঁ, আমি বলি এত লোক কান্নাকাটি করতেছে, আমি বলি ওর আইডিতেই পোস্ট করা আছে ও মারা যাবার কিছুদিন আগে, এবং হসপিটালের মালিকও বলছে যে ও 1 মাস যাবৎ অনিয়মিত, ওই ফুটেজটাও আছে যে ও 1 মাস যাবৎ হসপিটালে আসে না, ও কিন্তু এই 1 মাস যাবতই অসুস্থ। হসপিটাল থেকে নার্স যে, ডাক্তার যে ওকে অক্সিজেন দিয়ে আসছে, গ্যাস দিয়ে আসছে। আচ্ছা, যদি মা হয়, কোনো মা যদি ওটা দেখে, সেই মা কি বাসায় থাকতে পারে? যাক, আমি সেগুলোতে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে আপনার সাথে সম্পর্কে টানা পড়েন, এবং তারপরে কি হলো? এবং এই প্রতিনিয়ত, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি গলায় দড়ি দেবো, আমি গলায় দড়ি দেবো। তো আমি কি, এটা একটা সমাধান হইল না? তুমি গলায় দড়ি দিলে তো আমাকে ফাঁসাই দিয়ে গেলা। তা বললো না, আমি এমন কোনো কাজ করব না, কারণ
তুমি বিপদে পড়ো। তো আমি বলছি কি দেখো এটা কোনো সমাধান হইলো না, তুমি ভালোভাবে জীবনযাপন করো, তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এবং আমার ওই রেকর্ডিংটা আছে, আমি ওকে লাস্ট যে ভয়েসটা দিছিলাম, এবং আমি বলছিলাম কি তোমার দ্বারা কখনো কিছুই হবে না। ও মনে করতো কি ও আসলে মেন্টালিভাবে সুস্থ ছিল কি ভাইয়া এটা বলা যায় না, কারণ ও মেন্টালিভাবে সুস্থ থাকলে ও শুধু মনে করতো কি ভাইয়া দুনিয়ার হাজার হাজার মানুষের ফ্যামিলি না থাকলেও বাহিরে খাওয়া দাওয়া করে জীবনযাপন করতেছে, ও কিন্তু এটা করলে পারতো। কিন্তু ওর কথা ছিল কি তুমি যেদিন আসবা সেই দিন আমি বাসা নিব, বাসা নিয়ে আমি বাসায় খাবো, আমি বাহিরের খাবার খেয়ে বাঁচি না। ওর ভেতরে গোড়ামিটা কাজ করতো বেশি, তুমি আসো আমি স্বাভাবিক জীবনযাপন করব, তা না হইলে আমি স্বাভাবিক জীবনযাপন করব না। এইভাবে সে প্রায় তুমি আমাকে আসবা না, না আসবো না, আমি ওকে প্রায় ব্ল্যাকলিস্ট দিয়ে রাখতাম যে এত প্যারা আমার নিতে ভালো লাগে না বাপি, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা এই আমি তোমার সাথে কথা বলতে গেলে আমার বাচ্চাটাকে আমি পড়াইতে পারি না, আমার বাচ্চাটা সময় দিতে হয়, আমার বাচ্চাটা পুরো টেক কেয়ার করতে হয়, আমার বাসায় যাইতে হয়, শাশুড়ি থাকে, ফ্যামিলি থাকে, আমি তো সবসময় এরকম করে পারবো না। আমি তো তোমার বউ না, আমার বরের সঙ্গে আমার বরকে সবাই চেনে, আমার বরের সঙ্গে যে সময় আমি কথা বলি সবাই দেখলে বুঝতে পারে যেটা আমার বর, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার চুরি করে কথা বলতে হয়, এত নির্যাতন তো আমি নিতে পারবো না বাপ্পি, তুমি একটা বিয়ে করো। না আমি বিয়ে করব না, আমার তোমাকেই লাগবে, আমি তো কিছুই চাই নাই, আমি শুধু তোমাকে চাইছি। আমি গলায় দড়ি দিচ্ছি, গলায় দড়ি দিছে আমার সামনে, আপনার গামছা দিয়ে গলায় দড়ি দিছে, ঝুলে পড়ছে। আমি দূর এই অশান্তি ভাল লাগতেছে না, আমি ফোনের লাইন কেটে দিছি। কেটে দেওয়ার পর সে গলা রশি টসি খুলে কিছুক্ষণ পর আবার ফোন দিছে। এরকম ঘটনা অন্তত 8 থেকে 10 বার সে করছে আপনার সাথে সম্পর্ক থাকাকালীন। জি 8 থেকে 10 বার সে এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করতো যে তুমি আমাকে বিয়ে করবা কিনা। এখন আমার ওটা মুখস্থ হয়ে গেছিল, আমি ভাবতাম কি যে ওটা তো করাই, পরবর্তীতে তো আমাকে ফোন দেয়। এবং আমার ফোনে একটা ভিডিও আছে লাস্ট 27 তারিখে, এবং আমি ওদের মাদারীপুর ওইখানে আমি 999 ফোন দিছিলাম যে এরকম এরকম একটা ছেলে এই হচ্ছে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আসলে এই প্যারা আমি নিতে পারতেছি না, সে আমাকে এখন ওনারা আমাকে মাদারীপুরের ব্রাঞ্চের কয়েকটা নাম্বার দিছিল। আমি ভাবতেছি কি যে আমি যদি এতে ফোন করি আমার ভেতরে তো একটা দুর্বলতা আছে, এটা তো জানাজানি হবে, কে আসছে, কে ফোন করছে, কিভাবে কি, তখন তো আমার সংসারটাই থাকবে না। তা আমি আর ওনাকে ফোন করি নাই। এবার এই লাস্ট মৃত্যুর আগের কথাটা বলি, ও লাস্ট এই 1 মাস যাবত অনেক অসুস্থ। তখন আমি বললাম তুমি বাসায় যাও, তা বললো কি না আমি বাসায় যাব না, আমি তোমার কাছে আসবো। তুমি আমার কাছে আসবা মানে আমি এখানে বাসা ভাড়া নিয়ে থাকি, সবাই আরিয়ানের বাবাকে চেনে, আর আমার বাচ্চা আছে, তুমি যদি আমার কাছে তোমার কাছে না নাও তাহলে আমি সুইসাইড করব। এটা 27 তারিখের ঘটনা। কত মাসের 27? নভেম্বরের 27 তারিখের, 2025 নভেম্বরের 27। জি। এই সব কথোপকথন আপনাদের কি ভিডিও কলে হচ্ছে? জি ম্যাক্সিমাম টাইম আপনারা ভিডিও কলে কথা বলতেন? জি জি। ওকে। তো তখনও বললো কি তাহলে তুমি যদি না নাও আমি সুইসাইড করব। তখন সে কি তুমি কি শুরু করছো, কিছু হইলেই সুইসাইড করবা, জীবন এতটাই সস্তা? না আমি সুইসাইড করবো, আমি এই জীবন রেখে কি করব। তখন ও সুইসাইড করলো, ওই ফুটেজটা আমার কাছে আছে। সুইসাইড করার ব্যাপারটা কেমন ছিল, কি ছিল, আপনি কি দেখেছেন ভিডিও কলে? ভিডিও কলে এই শীতের সময় তো ওর গলায় মাফলার ছিল, মাফলারটা দিল। এর আগেও সব করেছে? হ্যাঁ এর আগে একাধিকবার, আসলে মহান আল্লাহ তাআলার ইচ্ছা, এই জন্য হয়তো ওই লাস্ট 27 তারিখের ওটা আমি স্ক্রিন ভিডিও করছিলাম, এর আগে কখনোই করি নাই, আমি কেন জানি না, হয়তো আল্লাহ তাআলা কোনো একটা জানতো, আল্লাহই তো জানতো যে মানুষের হায়াত তো নির্ধারিত। এই ভিডিও কলটা কি কোথাও পাবলিশ হয়েছে এখন পর্যন্ত? না না কোথাও হয় নাই। মানে ও যে সুইসাইড করার যে অ্যাটেম্পটা নিয়েছে সেটা আপনি ভিডিও করেছেন, আপনি কোথাও পাবলিশ করেন না এটা এখন পর্যন্ত? না। ওকে ফাইন। তো এখানে এই যে বৈশাখী টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে সেখানে ওরা কিভাবে হেডলাইন করলো যে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনেক না। আমার তো এটাই কষ্ট কি জানেন, যে এই যে মিডিয়াগুলা সঠিক তদন্ত না করে এরা এই নিউজগুলো সঠিক বলেছে না, সঠিক বলি নাই, আমি বলি যেমন ধরেন এটা বলেছে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসক অনেক না ফেরার দেশে। হ্যাঁ যখন ও সুইসাইড করেছে তখন তো সে আপনাকে ভিডিও কলে রেখেছেই। না না আমি বলি আপনার, হ্যাঁ এই যে আমার কাছে যে এটা আছে, আমি এইভাবেই ফোনের লাইন কেটে দিতাম, ও দেখতাম গলায় দড়ি দিতে যাচ্ছে উঠছে, আমি ফোনের লাইন কেটে দিতাম যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ও তার পরবর্তীতে আবার আমাকে ফোন দিত, এই ঠিক যেদিন মারা গেছে ঠিক সেই দিনে এই কাজটা করছে। আমি কিন্তু ফোনের লাইন কেটে দিছি, আপনারা যদি আমার লাস্ট লোকেশন চেক করলে অবশ্যই বুঝতে পারবে যে আমি নেট লাইন থেকে কখন বাহির হয়ে গেছি। মানে বৈশাখী যে রিপোর্টটা করলো এই রিপোর্টটা তো সত্য রিপোর্ট আপনার কথা অনুসারে, তাহলে এই ভিডিও কলটা যদি আপনার কাছে স্ক্রিন রেকর্ডিং থাকে আর কোথাও যদি না থাকে তাহলে এটা ওরা জানলো কিভাবে যে আপনাকে ভিডিও কলে রেখে? আমাকে কারণ ওর ফোনের লাস্ট লোকেশন দেখছে, আমার নাম্বার তো ওখানে আছে, কিন্তু উনি যে আপনাকে ভিডিও কলে রাখছে এটা ওরা বুঝলো কিভাবে? ভিডিও কল দিছিল, উনি তো আমাকে ভিডিও কলই দিছিল। ঠিক আছে ভিডিও কল দিলে তো যে কোন অ্যাপ ইউজ করতেন আপনারা?
হোয়াটসঅ্যাপে ভিডিও কল। জি, ওনারা বলছে মেসেঞ্জারে, কিন্তু আমার সঙ্গে কিন্তু ওনারা মেসেঞ্জারে কথা হয় না, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। কিন্তু সেখানে ভিডিও কল দিয়ে যে আত্মহত্যাটা করছে এই ছেলেটা, এটা ওরা বুঝলো কিভাবে? হ্যাঁ, এটা ওরা বুঝলো, এটা আমার যতটুকু ধারণা, কথা যদি সত্যি হয়ে থাকে। হ্যাঁ, না আমি বলি, উনি সব সময় ফোনটা, ওই ভিডিওতেও আছে যে ফোনটা স্ট্যান্ডে রাখা। এখন ফোনটা স্ট্যান্ডে রাখা, এবং আমার কাছে যে ভিডিওটা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে একদম মারা যাওয়ার শেষ পর্যন্ত কি আপনি ভিডিওটা রেকর্ড করেছেন? না, ও যেদিন মারা গেছে ওটা তো আমি রেকর্ড করি নাই ভাইয়া। ও তো মারা গেছে ৮ তারিখে, আমি এর আগেরটা রেকর্ড করছি। না, কিন্তু আপনাকে তো ও মারা গেছে ডিসেম্বরের ৮ তারিখে, আমি এর আগের রেকর্ড করছি নভেম্বরের ২৭ তারিখে। না, কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে লাস্ট ভিডিওটা আমি রেকর্ড করছি, আল্লাহকে শুকরিয়া জানান। হ্যাঁ, ওটা লাস্ট কোনটা? ভিডিওটা বলতে যে ওই মারা যাওয়ার আগের যে লাস্ট যে গলায় দড়িটা দিতে গেছিল ২৭ তারিখে, ওটা। তার মানে সুইসাইড যেটা অ্যাকচুয়ালি করছে সেই ভিডিও আপনি রেকর্ড করেন নাই? না না, ওই আপনার কথা তো ঠিক থাকলো না, আপনি এখনই তো চেঞ্জ করে ফেললেন এটা। না, চেঞ্জ করি নাই আসলে ভাই। আমি ওটা বলতে চাইছি যে আল্লাহর এটা শুকরিয়া যে লাস্ট ওই দিনের ভিডিওটা আমি, কারণ তারপরে তো মারাই গেছে ভাইয়া। হ্যাঁ, তারপরে শোনেন, আপনি বলতেছেন যে অনেকবার চেষ্টা করছে। জি। সো অনেকবার চেষ্টা করার ব্যাপারটা হচ্ছে, তার মধ্যে আপনি একটা র্যান্ডম ভিডিও রেকর্ড করছেন, কিন্তু লাস্ট যেদিন সে মারা গেছে সেই ভিডিও আপনি রেকর্ড করতে পারেন নাই। না, তাহলে না, না। তাহলে আপনার কথা ঠিক থাকলো না, আপনার কথা তো এখনই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বলেন কি হয়েছে তারপরে? না, ওদিনই আমি করি নাই। ওই দিন কি হয়েছে, ওই দিনের ঘটনাটা বলেন। ওই দিন ঘটনা বলতে, আমি তার ৩ দিন আগে, আপনি যে রেকর্ডটা করেছেন, রেকর্ডটা আমি দেখতে পারি একটু? হ্যাঁ অবশ্যই অবশ্যই। যে স্ক্রিন রেকর্ডটা করেছেন, যে হ্যাঁ অবশ্যই, এই যে ভাইয়া, একটু আমাকে দেন। আসলে ভিডিও কলে তো সাউন্ড থাকে না। আসবে ভাইয়া, সামনে স্পষ্ট দেখা যাবে, দাঁড়ান। আমি দেখেছি এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা দেখেছিই বলবো আমি, কারণ এটা তো আমি দেখাতে পারবো না আপনাদের। ওই রাত্রে কথা হইলো, যেদিন মারা গেছে সেদিন না, কিন্তু তার ৩ দিনের আগের ঘটনা। ৩ দিন থেকে আমি তার সাথে কথা বলি না। রাত্রে কথা হইলো, এখন ওই কথা নিয়ে কথা হইলো, হওয়ার পরে বললো তোমার বাচ্চার পরীক্ষা সকালে, তুমি ঘুমাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে বলে ওই কথা বলে এক পর্যায়ে সকালে যখন আমি ফোনের লাইন কাটছি, ও ভাবছে আমি রাগারাগি করে ফোনের লাইন কাটছি। তাই আমি বলছি তুমি তো বললা ফোনের লাইন কাটতে, তো বললো তুমি তো রাগ করে ফোনের লাইন কাটছো। আমি কি রাগ করে না, আমি ঘুমাচ্ছি। এখন ও বারবার ফোন দিচ্ছে বলে আমি ফোনটা বন্ধ করে ঘুমাই নাই। ফরজের আজান দিছে, তারপরে আমি উঠে নামাজ পড়ে আবার আমার বাচ্চার পরীক্ষা, আমি চা নিয়ে এসে ফোন অন করে বসছি, আমার বাচ্চাকে আমি ডাকতেছি, ফোনটা অন করছি, করার সঙ্গে সঙ্গে ও তো ঘুমায় নাই। আর ওর অভ্যাস ছিল সারা রাত ঘুমাইতো না, ও সারা রাত ঘুমাইতো না। একটা মানুষ সারাদিন না ঘুমাইলে, না খাইলে, সে মেন্টালিভাবে সুস্থ থাকতে কখনোই পারে না। তো আমি ফোন অন করছি, করার পরপরই ফোন দিছি। আমার বলতেছে কোথায় ছিলি তুই? আমি সে কোথায় থাকবো, আমি বাসায় ছিলাম। তো বাসায় থাকলে তুই ফোন আপ করছিস কেন? বলছি বাসায় থাকলে ফোন আপ করবো, তুমি বারবার ফোন দিচ্ছ তাই। তুই তো ঘুমাসনি, আমি জানি, আমি তোকে চিনি না। আমি কি না, আমি ঘুমাই নাই, সত্য কথা। আমি নামাজ পড়ে উঠে এই বসলাম, তখন ও বাজে ভাষায় একটু কথা বললে তখন আমি বলতেছি কি বাপ্পি, তুই আমাকে, এর ভেতরেও আমাকে প্রায় বলতো কি যে তুই যে আমার সাথে কথা বলিস, আমি এটা রেকর্ডিং করে তোর বরকে পাঠাবো। বলছি কি যে তুই যদি আমার যাই করিস না কেন, আমি আজকের পর থেকে তোর সঙ্গে কথা বলবো না। কারণ আমি একটা ব্যক্তি, তুই ভালো করেই জানিস তোর সঙ্গে আমার কয়টা পর্যন্ত কথা হয়েছে। আমি নামাজ পড়ে উঠে ফোনটা অন করে তোরে ফোন দিলাম, আর তুই এই বাজে কথা বললি। আমি আজকের পর থেকে তোর সঙ্গে আর কখনোই কথা বলবো না, তুই যাই করিস না কেন বলে আমি ওরে টোটাল সব জায়গার থেকে ব্লক দিলাম। এবং আমার ফোনটাও, এই বাটাম ফোনটা আমি সুইচ অফ করে রাখলাম। সব জায়গার থেকে ওরে আমি ব্লক দিলাম, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সব জায়গার থেকে ওরে আমি ব্লক দিয়ে দিলাম। এই তিনটাই কি আপনার ফোন? হ্যাঁ, দুইটা, এই তিনটাই আমার ফোন। একটা পরে কিনছি অবশ্যই, ঝামেলার পরে। জি। তো আপনার, আমি ওই ফোন টোন বন্ধ করে রাখলাম। এই 3 দিনের ভেতরে আমি ওর সাথে কথা বলি না। এখন পেজের মেসেঞ্জারে ও আমাকে প্রচুর SMS করতেছে। এর ভেতরে আরেকটা কথা বলি, ও আমার কাছ থেকে, ওর ফ্যামিলির লোকজন বলছে আমি ওর কাছ থেকে সর্বোচ্চ নিয়েছি। ওই ভিডিওটা যদি শোনেন, ওর মা বলছে যে ওরে যখন ওর বউ ডিভোর্স দিছে তখন ও 10 লাখ টাকা ঋণ ছিল। একটা মানুষ যদি 10 লাখ টাকা ঋণ থাকে,
তার আমার পিছনে এত ইনভেস্ট করা সম্ভব হয় না। আর অনেক ওর চাচা যে এটা করছে, ওই যে মামলার জিডিটা করছে, সেখানে তার চাচা লিখছে যে সে ওয়ার্ড বয়, একটা ওয়ার্ড বয় স্যালারি থাকে কত ভাইয়া? ফাইন, ডিফেন্সের জায়গায় পড়ে যাই, আপনার ঘটনার দিকে থাকি আমি। কি হলো এরপরে? ছেলেটা কি করলো? সুইসাইডটা কিভাবে করলো? কি ওই ঘটনায় আসে? ও আমাকে এসএমএস দিচ্ছে এবং সে দড়ি ঝুলাই রাখছে, দড়ি ফ্যানের সঙ্গে ঝুলাইয়ে সেটা ভিডিও, সেই ভিডিওর ফুটেজটাও কিন্তু আমার কাছে আছে, ছবিটাও আছে, ওই ছবিটাও দেখাইতে পারেন, ছবিটাতে ও নেই, দরকার নাই। এখন ওটা ও দিচ্ছে, দেওয়ার পরে আমি আসলে বিশ্বাসই করি নাই। কারণ বিশ্বাসটা না করার কারণ, এর আগেও আমার সামনে বহুত কয়বার গলায় দড়ি দিছে, এটা আমার বিশ্বাস করার কথা না। কারণ ও আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতেই থাকে। ও অটো এসএমএস করতে লাগলো এবং আমি ওর ভয়েসগুলা ওই দিন শুনি নাই, তবে লেখাগুলা দেখতেছিলাম। আজকে শেষ কথা, এরপরে তোমার সঙ্গে কথা বলবো না, যেখানে তুমি আমার ছেলেকে বাবা বলে ডাকতো। আমার ছেলেটা নাদুস নুদুস, স্বাস্থ্য ভালো, তা বলতো কি আমার ছেলে কালো গ্লাসের চশমা পরতো, তা বলতো কি ও যখন চশমা পরে তখন নাকি ওর বাবার মতো দেখা যায়। তা বলতো কি আমার বাবার মতো লাগে। তা যেখানে ও আমার ছেলেকে প্রচুর ভালোবাসতো, তা যেখানে তুমি আর বাবা আমার কাছে আসবা না, সেখানে আমি আর জীবন রাখবো না, আমি সুইসাইড করব। আজকে রাতে আমার শেষ রাত, আমি একটাবার শুধু তোমার গলার কণ্ঠটা শুনতে চাই, আমার সঙ্গে একটু তুমি কথা বলো। তো বলার পরে তো আমি তখন কয়টা বাজে, আমার বাচ্চাকে খাওয়াইছি, পড়াইছি, 11:30 পরেই আমি হোয়াটসঅ্যাপের ব্লগটা খুলছি। খোলার পরে এর ভেতরে ও 5 মিনিটের একটা ভিডিও করে দিছে, যে গান গাচ্ছে এবং ওই রশি ঝুলানো, চেয়ার দেওয়া, এটা আমাকে দেখাইছে এবং দেখাইছে যে এটাই আমার শেষ কথা, এরপরে আর কোনো কথা হবে না। তো আমি ওটা দেখে আমি ওরে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি বলছি কি পাগলামি শুরু করলা তুমি, 2 দিন পর এটা কি পাগলামি শুরু করলা, 2 দিন পর সুইসাইড করব, এইভাবে আর কত? এটা একটা মানুষের জীবন হয় না, একটা স্বাভাবিক জীবন যাপন করো। তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবা কিনা, তুমি আমাকে বিয়ে করবা কিনা। আমি কি তুমি আজ পর্যন্ত কখনো বলতে পারবা যে আমি তোমাকে আশ্বাস দিছি যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব? হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ তোমাকে আমার ভালোবাসি, এবং তোমার ভেতরে যে এটা কাজ করছে সেটা হইলো তুমি সব সময় আমাকে বলো আমার বাবা নেই, মা নেই, আমি এতিম, আমার দুনিয়ার বুকে কেউ নেই, আমাকে একটু ভালোবাসার মতো কেউ নেই। সেই এটার দেখে আমি তোমার সাথে কথা বলছি, আমি কখনো তোমাকে বলি নাই যে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ফাইন, কি হলো? তখনও বলতেছে কি তাহলে আমি সুইসাইড করব, তুমি এটাই চাও? আমি বলছি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার কিছু বলার নাই, বলে আমি ফোনের লাইনটা কেটে দিছি। এবং আরেকটা কথা বলি, ও কিন্তু ওই ফোন এইভাবে স্টোনে রাখা, ওর ফোন অলস টাইম এইভাবে স্টোনে রাখাই থাকে কথা বলতে গেলে, এবং ও টিকটক করে, ওরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে, যখনই যা করে ওর ফোনটা এইভাবে স্টোনে থাকে। এখন ওর ফোনটা এইভাবে স্টোনে আছে, ওই যেদিন আমার ফোনে যে ভিডিওটা আপনি দেখলেন ওটাও কিন্তু ফোন স্টোনে রাখা, ফোন কিন্তু এক জায়গায় রাখা, তাই না ভাইয়া? রেখে ও উঠলো না, যেদিন মারা গেছে সেই দিনও কিন্তু ওর ফোনটা ওইভাবে স্টোনেই রাখা। তখন ও বলতেছি কি তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। আমি কি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমার কিছু বলার নাই, বলে আমি ফোনের লাইনটা কেটে দিছি ভাইয়া। দেওয়ার পর এবং আমি ফোনের লাইন কেটে দিয়ে আমি ফোনটা অফ করে আমার মতো আমি ঘুমায় পড়ছি। ও কিন্তু মারা গেছে কি আমি কোনো কিছুই জানি না। না যাওয়ার পরে ঠিক আমি 3:30-4টার দিকে উঠছি। ওঠার পরে আমি ফোন অন করি না, ওঠার পরে আমি ফ্রেশ এসে নামাজ পড়ে আমি ঠিক আবার বসছি আমার বাচ্চার পাশে, ওই দিন আমার বাচ্চার লাস্ট পরীক্ষা। তো আমি উঠছি, ওঠার পরে আমি ফোনটা অন করছি, করার পরে আমার ফোনে কোনো এসএমএসও আসে নাই, ফোনও আসে নাই, এবং আজ পর্যন্ত এইরকম ঘটনা কখনো হয় নাই যে আমি ফোনের লাইন কাটার পরে অনেক ফোন এবং এসএমএস ট্রাই করেনি। আমি হয়তো তাকে ব্লক দিয়ে রাখি, যাই করি না কেন সে ট্রাই করে, এবং হোয়াটসঅ্যাপে ট্রাই করলে পরবর্তীতে নেট অন করলে পরবর্তীতে এসএমএস ফোনগুলো চলে আসে নাই। যখন আসি নাই তখন আমার ভেতরে একটা ভয় লাগা কাজ করতেছে যে কি আসলেই মারা গেল, এ তো কখনোই এরকম হয় না, এর সঙ্গে আমার রিলেশন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে আমাকে ফোন দেয় নাই, এরকম ঘটনা কখনো হয় নাই। তো আমি ওকে ফোন দিতে ভয় পাচ্ছি, সাহস পাচ্ছি না, যে এ যদি সত্যি সত্যি মারা যেয়ে থাকে তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাব, কিসে কি করবো আমি বুঝতেছি না। না করে তখন আমি
অন্যান্য ওর যে আইডিতে যে ফ্রেন্ড সার্কেল তাদের আইডিতে আমি ঢুকে দেখার চেষ্টা করতেছি যে ও মারা গেলে তো ঠিকই তো সোশ্যাল মিডিয়ায় এটা আপলোড হবেই। তো খুঁজতে খুঁজতে আমি প্রথম একটা দেখলাম যে ওদের হসপিটালের একটা স্টপ শুধুমাত্র ওরা তার একটা ছবি দিয়ে শুধু পোস্ট করছে কি যে দাদা ভাই আমাদের মাঝে আর নেই। তো ওটা দেখে আমি বিশ্বাস করেও অতটা বিশ্বাস করতেছি না, আমি ভাবতেছি ও হয়তো আমাকে ভয় দেখানোর জন্যই এটা করতেও পারে। তো আমি তবু আবার ঘোটাঘুটি করতেছি যে দেখি দেখি, এই করতে করতে ওদের আরেকজন কলিগ, ওর আরেকজন ডাক্তার, সে ওর ওই যে ভ্যানে শোয়ানো যে লাশটা, সেই লাশের ছবিটা পোস্ট করছে এবং সাথে আরেকটা ছবি পোস্ট করছে যে ডক্টর অনিক শুভ আমাদের মাঝে আর নেই। এটা দেখার পরে তো মনে করেন আমি ফুল শিওর হয়ে গেলাম যে ও আসলেই মারা গেছে। তখন আমার মনে হচ্ছে কি জানেন, যে তবে ওটা আমার মনের, আমার তো বোঝার কথা না, আমার মনে হচ্ছে আমি যদি ওই টাইমে লাইনে থাকতাম, আমি যদি ফোনের লাইনটা না কাটতাম, হয়তো যদি আমি বলতাম যে তুমি, আমি যদি দেখতাম কেন আমি বলি নাই, তাহলে হয়তো এই কাজটা করতো না। তখন আমি যে বলবো ভাইয়া, এর আগে তো এই কাজটা একাধিকবার করছে, আমি ফোনের লাইন কেটে দিছি। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে যে ওর ফ্যামিলি জানলো কিভাবে যে এইরকম একটা সম্পর্কের কারণেই ও সুইসাইড করেছে? আপনাদের বিষয়টা কি ওর ফ্যামিলি জানতো? হ্যাঁ, ওর ফ্যামিলির সবাই জানতো। কিভাবে জানতো? কিভাবে জানতো? ও যে ও আমার সঙ্গে কথা বলতো, যখন টিকটকে ওর আমার সঙ্গে পরিচয় হয়, যখন ও আমার সঙ্গে কথা বলে, তখন ওর স্বাস্থ্য ভাই, তার নাম দীপ, দীপ দেখতো, জানতো, এবং হসপিটালের অনেকেই দেখছে, কারণ ওর সঙ্গে তো আমার 2-1 দিনের কথা হচ্ছে না যে এটা মানুষ বুঝতে পারবে না। এবং ও নাকি সবাইকে বলতো কি যে হসপিটালের অনেকে নাকি বলতো যে আমার বউ। ওর ফ্যামিলির লোকজন জানতো আমার সঙ্গে কথা হয় তা, এবং আপনার সঙ্গে সম্পর্ক আছে, আপনারা বিয়ে শাদী করবেন, এরকম জানতো ওর ফ্যামিলি? হ্যাঁ, এটা হয়তো জানতো, না জানলে ওরা এই কথাগুলো। এবং দেখেন ওর মা কিন্তু বলছে এই ব্যাপারটা, ভাইয়া 2021 সালের থেকে যদি ওর সঙ্গে আমার রিলেশন থাকে, আমি ওনাদের কথাটাও যদি মেনে নেই, তাহলে এতদিন কোনোদিন কেউ কেন আমার সঙ্গে যোগাযোগ করলো না? কে যোগাযোগ করবে আপনার ওর সাথে? ফ্যামিলির লোকজন। কেন যোগাযোগ করবে? যে আমাদের ছেলে হিন্দু এবং ব্রাহ্মণ, আমি একটা মুসলিম মেয়ে, ওরা বলছে আমি মুসলিম মেয়ে, সেটা আমি হাইড করে রিলেশন করছি। আমার আইডিটা যদি একটা পাগলকেও দেখান, সে বুঝবে যে আমি মুসলিম, কারণ এবং